আজকে তো আমি জুমে সামনাসামনি ক্লাস নিতে পারিনি আরকি। মানে ভার্চুয়ালি বাট সামনাসামনি। তো ঐজন্য আরকি মানে তোমাদের সাথে গল্প করা হয় নাই। তো ধরো একটা গল্প দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমি যখন এইচএসসি অ্যাডমিশন দেই, সেই অ্যাডমিশনের সময়কার। অনেক বড় গল্প আরকি। অনেকক্ষণ ধরে শুনতে হবে। ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে ক্রুশিয়াল পার্ট। মানে ঐরকম ইনটেন্স ৩ মাস আমরা মনে হয় না আর কখনো পার করব। ওর উপরে মনে হয় যে আমাদের সারা জীবন নির্ভর করে। আসলে কথাটা সত্য ওর উপরে আমাদের সারা জীবন। তো আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি মনে করো কোচিং করতাম হচ্ছে উদ্ভাসে। তো উদ্ভাস মনে করো এই ইঞ্জিনিয়ারিং কোচিং এর জন্য বাংলাদেশে এখন সবচেয়ে বেশি পপুলার। এর থেকে পপুলার আর কিছু নাই। সবাই মনে করো উদ্ভাসে ভর্তি হলো। উম প্রতিদিন পরীক্ষা মানে একদিন ক্লাসের পরে পরীক্ষা হইতো, মাঝে একদিন সময় দিত তোমার হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য, নেক্সট পরীক্ষার জন্য। তো এইভাবে মনে করো প্রিপারেশন নিতে তারপরে আসলো হচ্ছে সব ভার্সিটি গুলো সার্কুলার দিয়ে দিল। কোথায় কবে অ্যাডমিশন টেস্ট নিবে। এখন এপ্লাই করতে হবে। উদ্ভাসে পড়ার সময় তখন মনে হতো যে মানে খুব ভয় লাগতো যে এই জিনিসটার উপরে আমার সারা জীবন নির্ভর করতেছে। এখানে যদি চান্স না পাই তাহলে কি হবে? আমি প্রিপারেশন নিচ্ছি। আমার প্রিপারেশন মোটামুটি আমার পক্ষে যতটুকু সম্ভব। অবশ্যই মানে বাংলাদেশে যে ফার্স্ট হওয়ার টার্গেট আমার নাই। মানে মোটামুটি আমার যতটুকু ক্যাপাবিলিটি আমি সেই হিসেবে প্রিপারেশন নিচ্ছি। আমি নিজের উপরে স্যাটিসফাইড যে ওকে, কোনো একটা জায়গা চান্স হবে আরকি। কিন্তু ভয়টা লাগতো কখন যে এই যে চান্স পাওয়াটা, এই চান্স পাওয়াটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, হ্যাঁ? অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন ধরো আমার প্রিপারেশন ভালো। এখন এমন হইতে পারে যে পরীক্ষার দিন আমি অসুস্থ হয়ে গেলাম। আবার আমার প্রিপারেশন ভালো, আমি সুস্থও থাকলাম। এমন হইতে পারে যে হচ্ছে আমি এপ্লাই করলাম, কোনো কারণে আমার অ্যাডমিট কার্ড আসলো না। আমার রিকোয়ারমেন্টস ফুলফিল আছে মনে করো। তো রিকোয়ারমেন্টস ফুলফিল থাকার পরেও মনে করো কোনো কারণে আমার অ্যাডমিট কার্ড আসলো না। আবার আরেকটা কি হইতে পারে, আমার অ্যাডমিট কার্ড আসলো, পরীক্ষায় আমি রোলটা লিখতে ভুল করলাম। তো এরকম অনেকগুলা ফ্যাক্টর যখন তোমার ভাগ্যের সাথে মিলে যায়, তখন না তোমার একটা জায়গায় চান্স হয়। এর মধ্যে কোনো একটা জায়গা যদি তোমার ভাগ্যের সাথে আরকি উল্টাপাল্টা করে তাহলে আরকি হবে না। জিনিসটা এরকম। তো ওই সময় আরকি নিজেকে খুব অসহায় মনে হতো যে হচ্ছে মনে করো, আমি তো আমার সর্বোচ্চটা দিচ্ছি। আমার পক্ষে যতটুকু সম্ভব। আমার সর্বোচ্চ মানে তো মনে করো মানে বাংলাদেশ ফার্স্ট হওয়া না। আমার যেটুকু দরকার আমি মানে যতটুকু পারি ততটুকু দিচ্ছি। তারপরেও এই যে অনেকগুলো ফ্যাক্টর আছে আমার হাতে না। এই ফ্যাক্টর গুলো। পড়ার পরেই শুরুতেই যে ফ্যাক্টরটা আসে সেটা হচ্ছে এই যে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করা। ধরো আমি এই যে বুয়েট, কুয়েট, আইইউটি এই জায়গাগুলোতে এপ্লাই করি। আমি তো নিজে যেয়ে এপ্লাই করতে পারতেছি না। এটা আমাকে কারো উপর নির্ভর করতে হবে এপ্লাই করতে। আমার কাছে এই জিনিসটা যতটা সিরিয়াসনেস নিয়ে হলে আমি করতাম। এখন সে আমার এই কাজটা অতটা সিরিয়াসনেস নিয়ে করবে কিনা? তার হাতে আরো ১,০০০ টা অ্যাপ্লিকেশন আছে। সে সবগুলো ফর্ম ফিল আপ করে দিবে আরকি। তো এখন তার কাছে একটা ছেলের জীবন নষ্ট হওয়া কি না হওয়া সেম। হুম? তো এটা যেহেতু আমি নিজে থেকে করতে পারতেছি না এই এপ্লাইটা, তাহলে এটা কি করা যাইতে পারে? আমার কাছে যেটা বেস্ট অপশন। তো এই প্রবলেমটা আমি কেমনে সলভ করছিলাম আরকি। মানে এই যে এই ফ্যাক্টরটা যেটার উপরে আমার ভাগ্য নির্ভর করতেছে, এটাকে কতটা মানে সেফ ভাবে করা যায়। যদিও এটা আমার হাতে না, তাও কতটা সেফ ওয়েতে করা যায় ওইটা এক্সপ্লেইন করতেছি। তো এই এপ্লাই করার সময় অ্যাডমিশন টাইমে যেটা হইতো যে ধরো আমাদের প্রত্যেকটা জায়গায় এই তখন অ্যাডমিশন সিজনে আমি তো রাজশাহী থেকে অ্যাডমিশন টেস্ট দিছিলাম। তো যে জায়গাগুলোতে স্কুল কলেজগুলো তার আশেপাশে হাজার কম্পিউটারের দোকান বসে যায়। ওদের কাজই হচ্ছে তোমার এই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করা। তুমি আরকি কিছু ডেটা দিবা। মনে করো ওরা তোমাকে একটা ফার্স্ট এ ফর্ম দিবে, বুঝছো? ওই ফর্মে তুমি আরকি তোমার নাম, তারপর রোল নাম্বার, ঠিক আছে? এইভাবে দিবা। তো ওরা তারপরে ওই ফর্ম দেখে তোমার ছবি, ফর্ম দেখে তারপরে হচ্ছে ফিল আপ করে দিবে। এখন আমি যে ডেটাটা পাঠাবো, এই ডেটাটা আসলে একটা সিকিউর ডেটা, হ্যাঁ? তো এই ডেটাটা পাঠাইতে গেলে আমার কাছে তখন যেটা বেস্ট অপশন ছিল, আমি আরকি ওই পাড়ার দোকানগুলোতে গেলাম না।
মানে যেগুলো আর কি নরমালি খুলছে, কোনো অথেন্টিক দোকান না। তো আমি ওইগুলাতে দিলাম। উদ্ভাসে মনে করো একটা সিস্টেম চালু করলো। এটা ঠিক আসলে উদ্ভাস না। আমাদের সময় আসলে উদ্ভাসের একটা এমপ্লয়ি ছিল উপল ভাই। তো উপল ভাই বিলিভ নামে একটা খোলে, অর্গানাইজেশন খোলে। তার কাজ হচ্ছে এই যে অ্যাডমিশন প্রসিডিউর গুলো করা। তো যেহেতু ওটা উদ্ভাসের আর কি কোর্স কোঅর্ডিনেটর এক ভাইয়ের খোলা, তো ধরে নিচ্ছি যে ওটা উদ্ভাসের একটা মানে অঙ্ক প্রতিষ্ঠান আর কি। মানে গল্পের খাতিরে আর কি। এই যে গল্পটা বলতেছে সব পার্ট আসলে সত্যি না। মানে গল্পটা বলার একটা রিজন আছে। তো ধরো এখন ওই পাড়ার দোকানগুলোতে না যেয়ে আমি যে কাজটা করলাম, আমি হচ্ছে উদ্ভাসে গেলাম। উদ্ভাসে একটা মানে প্রসিডিউর খুললো যে তুমি পরীক্ষা দিচ্ছ, পড়তেছো আমাদের কাছে, ঠিক আছে। তোমার অ্যাডমিশনের ফর্ম ফিল আপ এই কাজটা আমরাই করে দেব। তোমরা আমাদেরকে ডেটা দিবা। আমরা এই ডেটাটা নিয়ে তারপর হচ্ছে আমরা তোমাদের যে অ্যাপ্লিকেশনটা, যে ভার্সিটি ভার্সে যে রেজিস্ট্রেশনটা করা লাগে সেই রেজিস্ট্রেশনটা করে দেবো। ঠিক আছে? আমার কাছে এই ওয়েটা সিকিউর মনে হলো। কারণ উদ্ভাস মনে করো যে একটা মনে করো বড় প্রতিষ্ঠান। তো এরা একটু রেসপন্সিবলি করা উচিত এদের। কারণ মনে করো যে ধরো এদের কাছ থেকে যদি একটা ছেলে চান্স পায় তাহলে তো এদেরই ভালো। এরা আরকি প্রসপেক্টাসে লিখতে পারবে যে আমার কাছ থেকে এখানে চান্স পাইছে, এত টাকা খরচ করছে। তো ওইজন্য এই কাজগুলা এরা আরকি একটু গুরুত্ব দিয়ে করবে। কিন্তু এই পাড়ার দোকানগুলা কি করবে? ওরা যেটা করবে সেটা হচ্ছে যে ওরা আমি চান্স পাইলেই কি, আমি পরীক্ষা দিলেই কি, না পাইলেই কি, ওই দোকান আজকে আছে কালকে নাই। তোমার মনে করো কোনো একটা ঝামেলা হইলো তুমি আর ওই দোকানদারকে খুঁজে পাবা না। উদ্ভাস তো এখানে আছে। এই সব মিলাই মনে হলো যে আচ্ছা আমার হচ্ছে উদ্ভাসেই আমি দেই। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমার ধরো এই পাড়ার দোকান নাই ৳20 করে। পার ফর্ম ফিল আপের জন্য ধরো পাড়ার দোকানটা নেই ৳20 এক্সট্রা। মনে করো যে যদি আমার রেজিস্ট্রেশন ফি হয় হচ্ছে মনে করো ৳১,০০০, তাহলে পাড়ার দোকান নেবে হচ্ছে ৳১,০২০। কিন্তু উদ্ভাস ওদের তো একটা নাম আছে, তারপর ওদের ধরো এমপ্লয়-টেমপ্লয় আছে। তো ওখান থেকে যদি আমি রেজিস্ট্রেশন করি, আমার সেই ৳১,০০০ রেজিস্ট্রেশন ফি হইলে ও নিবে মনে করো এক্সট্রা ৳৫০। তাহলে আমার রেজিস্ট্রেশন ফি হয়ে গেল ৳১,০৫০। এই ৳৫০ টা আমি কেন দিচ্ছি? ৳৫০ টা দিচ্ছি আমার মনের শান্তির জন্য। কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটু হইলেও সেফার আমার অন্য অপশন গুলা থেকে। এখন এখানে আবার একটা ব্যাপার আছে। আমি ধরো পাড়ার দোকানদারকে যেয়ে বললাম যে, "ভাই আমার কাছে একটা ডাটা আছে। মানে মনে করেন আমার নাম এটা, আমার রোল এটা। আপনি রেজিস্ট্রেশন করে দেন।" মনে করো ও আমাকে একটা চেয়ারে বসাবে ওর অপোজিটে। বলবে, "ভাই আপনার নাম বলেন।" আমি নাম বললাম। ঠিক আছে? তারপর স্কুলের নাম, কলেজের নাম বললাম। এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার বললাম। ও রেজিস্ট্রেশন করে দিল। এরপরে আরেকটা ছেলে গেল। ওই ছেলে মনে করো একটা কাগজ এনে লিখে দিল। ওই কাগজ দেখে ও মনে করো ওই ফর্মগুলা ফিল আপ করে নিল। মানে ওই যে পাড়ার দোকান ওর কোনো নিয়ম নীতি ঠিক নাই। ও কারো কাছ থেকে মুখে শুনে লিখতেছে, কারো কাছ থেকে কেউ কাগজ এনে লিখে দিলে লিখে দিচ্ছে। ওর মনে করো তাড়াতাড়ি প্রসিডিউরটা কমপ্লিট হইলেই ওই বাঁচে। তো উদ্ভাস আরকি এই ব্যাপারে একটু প্রফেশনালিজম দেখাইছিল। প্রফেশনালিজমটা কিরকম? আমি মনে করো যে বলব, "ভাই আমার রেজিস্ট্রেশন করে দেন।" ওই করে দিবে না। ও তোমাকে ওর একটা ফর্ম নিতে হবে। ওই ফর্মে অনেকগুলো পার্টিকুলার ফিল্ড আছে। যেমন মনে করো নেম, তারপর এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি। এই ফর্মটা ফিল আপ করবা। ফিল আপ করবে তুমি ওকে দিবা। ফিল আপ করে তুমি ওকে দিবা। হুম? ঠিক আছে, ডান। এখন তুমি বুঝবা কেমনে যে তোমার কাজটা হইছে? এখানেও পাড়ার দোকানদার কি বলবে? "ভাই আপনার রোল নাম্বার এটা, আপনার রোল নাম্বার এটা, এত তারিখে এসে আপনি আমার কাছ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে যান। না আসলে নাই। অ্যাডমিট কার্ড আসলে নিয়ে যাবেন, না আসলে নাই।" তো উদ্ভাসী থেকে কি করলো? ওই যে আমার কাছ থেকে ৳১,০৫০ নিল একটা কাজের জন্য। কাজটা করার পরে মানে আমি তো ওর কাছ থেকে আরো জিনিস পাবো। আমার কাজ তো শেষ হয় নাই। ও আমাকে একটা স্লিপ রিটার্ন দিবে। যে আমি মনে করো IUT অ্যাডমিশন টেস্টের জন্য রেজিস্ট্রেশন করলাম। এত টাকা দিয়ে আমি আমার ফোনে মেসেজ যাবে। এই ডেটে আমি অ্যাডমিট কার্ড নিয়ে যাবো। এরকম একটা আমাকে এই সেম ফরম্যাটে যেই যাচ্ছে ও তাকে হচ্ছে এরকম একটা স্লিপ দিয়ে দিচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা অনেক প্রফেশনাল ব্যাপার। এটা গেল উদ্ভাস আমাকে একটা সার্ভিস দিয়ে। কিন্তু এই উদ্ভাস আমাকে কি সার্ভিসটা দিল? উদ্ভাস বা এই পাড়ার দোকান যার কথাই বলো, এ হচ্ছে একটা মিডলম্যান। এই মিডলম্যানের কাজ কি? আমি কিন্তু উদ্ভাসে
রেজিস্ট্রেশন করতেছি না। আমি রেজিস্ট্রেশন করছি মনে করো যে ধরো এখানে মনে করো বুয়েট আইওটি ২ টা এন্টিটি আছে। আমি আরকি এদের কাছে রেজিস্ট্রেশন করতেছি। এদের অ্যাডমিশন টেস্টের জন্য রেজিস্ট্রেশন করতেছি। এটা মনে করো আমি। তো আমি উদ্ভাসকে কমিউনিকেট করতেছি। দেন উদ্ভাস হচ্ছে এই বুয়েট আর আইওটিতে রেজিস্ট্রেশন করে আমাকে একটা ফিডব্যাক দিচ্ছে যে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট কি। উদ্ভাসকে আমি মিডলম্যান হিসেবে ইউজ করব কেন? এই জিনিসটা যখন আমার লাইফের এত ইম্পোর্টেন্ট একটা ম্যাটার, এখানে উদ্ভাসের একটু ভুলের কারণে আমার জীবন নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি এখন উদ্ভাস করব কেন? বা অন্য কোনো দোকানের করব কেন? আমি ডিরেক্টলি মানে আমি ডিরেক্টলি মনে করো বুয়েটের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখলাম যে বিনীত নিবেদক, আচ্ছা না, সবিনয় নিবেদন এই যে আমি তাসনিম আহমেদ এই এত শিক্ষাবর্ষে ভর্তি হতে মানে ভর্তি পরীক্ষা এত শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী। অতএব তারপরে যে বিনীত নিবেদক তাসনিম আহমেদ এরকম একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলাম। তারপর মনে করো তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, তুমি অ্যাপ্লিকেশন লিখলা অন্যভাবে, তুমি মনে করো ওই অ্যাপ্লিকেশনটা ইংলিশে লিখে দিলাম। বুয়েট মনে করো এত রকম ভাষা বোঝে না, হ্যাঁ। তারপর মনে করো আমি চাকমা, তো বুয়েটে তো আদিবাসী লোকজন ভর্তি, তো চাকমাদের হয়তো কোনো যে নিজের ভাষা থাকে ওই ভাষায় মনে করো লিখে দিই। তো বুয়েটে এই ৭-৮ হাজার ১১,০০০ অ্যাপ্লিকেশন পড়লো, কিন্তু এক একটা ক্লায়েন্ট এক এক ভাষায় কথা বলে। ওর এত সময় আছে? তুমি পড়লে পড়ো, না পড়লে না পড়ো, তোমার এই যে তুমি কে কোন ভাষায় লিখছো, কোন ইনফরমেশন কই রাখছো, এত তো সময় নাই আমার। এই জন্য তাহলে তো বুয়েট যেহেতু ক্লায়েন্টের ভাষা বুঝতেছে না বা স্টুডেন্টের ভাষা বুঝতেছে না, তাহলে স্টুডেন্টরা ডিরেক্ট যে বুয়েটে অ্যাপ্লাই করতে পারতেছে না। বুয়েট হচ্ছে একটা সিস্টেম বানায় রাখছে, দেন বুয়েট সবাইকে বলে দিছে যে আমার এরকম একটা সিস্টেম আছে, তো উদ্ভাস হচ্ছে সেই সিস্টেম থেকে সুযোগগুলো নিচ্ছে। তো উদ্ভাসের কি এখানে মিডিল ম্যান? আইওটির ক্ষেত্রে ধরো ঘটনা উল্টা। তো মনে করো আইওটি মনে করো অ্যাপ্লিকেশন আরবিতে ছাড়া বোঝে না, তুমি যে অ্যাপ্লিকেশন লিখো তোমাকে অ্যারাবিকে দিতে হবে। উদ্ভাস তোমার হয়ে ওই কাজটা করে দিচ্ছে। তাহলে এখানে ঝামেলাটা কোথায়? আমি এই যে বুয়েটের ভাষা আমি বুঝি না, হুম, আমার ভাষা মানে আইওটির ভাষা আমি বুঝি না, আর বুয়েট হচ্ছে আমার ভাষা বুঝছে না। তো এরকম একটা সমস্যা সলভ করার সমস্যা হয়ে দাঁড়ালো। তো এজন্যই আরকি আমার এই যে উদ্ভাস বা পাড়ার দোকান এরকম জিনিসগুলো আসলে আমি ডিরেক্টলি ওদেরকে এপ্লাই করতে পারতেছি না। কারণ আমাদের দুজনের ল্যাঙ্গুয়েজ আলাদা। এটা গেল একটা সুবিধা। উদ্ভাস কিন্তু খালি আমাকে যে এই সুবিধাটা দিচ্ছে তাও না। আরো একটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে আমি অ্যাডমিশন টেস্টের সময় এখান থেকে মনে করো যাবো ঢাকাতে বা মনে করো গাজীপুরে। এই যাওয়াটা আসলে অনেক রিস্কি। কোন বাসে যাব না যাব, আমার পাশে কে বসবে, আমার মনে করো মলম পার্টি বসে আমাকে ধরো সেন্সলেস করে সবকিছু নিয়ে চলে গেল, আমার অ্যাডমিশন হলো না। এই রিস্ক তো আমার আম্মু নিবে না। আম্মু বলল না, সবাই যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছে ওদের সাথে গেলে বাসের মধ্যে একটু পড়াও হবে, তুই হচ্ছে উদ্ভাসের বাসে যা, বা ওখানে যে যারা থাকে তাদেরকে তো আমি চিনি, যেহেতু একা যাচ্ছিস। তো আম্মু তো বাসায় একা ছোট ভাইকে, এখন হচ্ছে ছোট ভাইকে বাসায় একা সম্ভব না সব জায়গায়। তো তো বললো ওই ছেলেদেরকে তো আমি চিনি, তাহলে ওদের সাথে যা, আমি একটু নিশ্চিন্ত থাকবো। আবার মনে করো যে ২ জায়গা যাওয়া লাগবে, ধরো আমি এখানে বুয়েটের পরীক্ষার পরের দিন হচ্ছে আমার চুয়েটের পরীক্ষা, তাহলে ঢাকা থেকে চিটাগাং যাওয়া লাগবে। তো মনে করো তাহলে আমার এই যে ধরো ২ টা টিকিট লাগতেছে। এখানেও আবার এই যে টাকার প্রশ্ন চলে আসলো। ধরো আমি নরমালে গেলে মানে বুয়েট এই উদ্ভাসের যে বাসগুলা দিছিল ওগুলো নরমাল বাস আরকি। তো ওখানে মনে করো রাজশাহী থেকে ঢাকা মনে করো ৳৮০০ করে। খালি যাওয়া ৳৮০০। এখন আমি যদি নরমাল বাস স্ট্যান্ড থেকে বাস ভাড়া করে দেই তাহলে আমার যায় ৳৫০০। আচ্ছা ঠিক আছে, ওরা আমাকে সিকিউর ওয়েতে নিয়ে যাচ্ছে, আমার ৳৩০০ বেশি লাগুক। সমস্যাটা অন্যখানে। সমস্যাটা হচ্ছে এই যে আমার ৳৩০০ বেশির বিনিময়ে আমাকে দিল সিকিউরিটি।
এই সিকিউরিটি বাদেও আর আমাকে যেমন ধরো আমার মনে করো একটু অ্যাডমিশনের আগে, হ্যাঁ, তো ধরো এই যে বাসে ধুলাবালি টালি লাগবে, এই শরীর টরীর খারাপ হওয়ার একটা চান্স থাকে। তারপর ওই সময় শীত প্রপারলি শুরু হয়, ধরো গরমও লাগতে পারে। কিন্তু আমি যদি নর্মাল বাসে যাই, তো নর্মাল বাসে অনেক অপশন থাকে। মনে করো আমি 500 টাকা থেকে একটু বাড়ায় দিই, আমি মনে করি এসি বাসে যাই, ঠিক আছে, বা মনে করো স্লিপার কোচে যাই। তো উদ্ভাস আমাকে এই ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে না, কিন্তু তাও সিকিউরিটির জন্য আমি এইগুলা মেনে নিতে রাজি। ওকে, তাহলে দেখো উদ্ভাস আমাকে দুইটা কমপ্লিটলি দুইটা জিনিস। একটা হচ্ছে আমার এই যে রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে এই যে মনে করো ট্রান্সপোর্ট। এইটা দুই মাথার জিনিস। এই দুইটা সার্ভিস আমাকে হচ্ছে উদ্ভাস দিয়ে দিবে। হুম, অ্যাডমিশন টাইমে এই দুইটা সার্ভিস হচ্ছে উদ্ভাস আমাকে দিয়ে দিল। উদ্ভাস হচ্ছে একটা ওয়েব সার্ভিস, হ্যাঁ, এই উদ্ভাসটাই হচ্ছে আমার ওয়েব সার্ভিস। উদ্ভাস হচ্ছে সোপ, SOAP টাইপ ওয়েব সার্ভিস। আর এই যে পাড়ার দোকান, এ হচ্ছে রেস্ট, ঠিক আছে, পাড়ার দোকান এ হচ্ছে রেস্ট টাইপ। এখন এই যে সোপ কি, রেস্ট কি, ওয়েব সার্ভিস কি, এগুলো আমরা একটু পরে বলবো। তার আগে এখানে যে আমি যে উদ্ভাস এগুলা দেয়, তারপর কোনটার টাকা কত বা এই জিনিসগুলা কিছু সত্যি টাকার এমনগুলা বানানো। হুম, এক্সাক্ট এতদিন আমার মনে নেই যে ছিল। এটা হচ্ছে আমার অ্যাডমিশনের কাহিনী। এখন এই কাহিনী থেকে আমরা এখন হচ্ছে করব ওয়েব সার্ভিস কি জিনিস। এখন দেখো, একটা ওয়েব সার্ভিসের ফর্মাল ডেফিনেশন হচ্ছে a standard medium to propagate communication between client and server applications and a software module performs certain sets of tasks. তো এটা একদম ওয়েব সার্ভারের মতো। ওয়েব সার্ভারের মতো কেমনে? মনে করো এখানে ওয়েব সার্ভার কি করে? ওয়েব সার্ভার যে কাজটা করে সেটা হচ্ছে, তুমি মনে করো একটা ক্লায়েন্ট হয়ে মনে করো ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট পাঠাও, ও হচ্ছে তোমাকে ডেটা পাঠায়। তাহলে এই পুরা জিনিসটা হচ্ছে একটা রিকোয়েস্ট আর রেসপন্স মেকানিজম। কিন্তু রিকোয়েস্ট আর রেসপন্স মেকানিজম হলে আমি এই জিনিসটা আবার পড়াচ্ছি কেন? এই জিনিসটা তো আমরা ওয়েব সার্ভারে পড়ে আসছি। এখন আমার একটা অ্যাপের মনে করো ফ্রন্ট-এন্ড আছে, আর মনে করো ব্যাক-এন্ড আছে। এই ফ্রন্ট-এন্ড লেখা মনে করো জাভাস্ক্রিপ্টে, ব্যাক-এন্ড লেখা মনে করো, এরা দুজন নিজেদের মধ্যে কমিউনিকেট করবে কেমনে? পারবে না। আমি যদি বুয়েটকে ডিরেক্টলি একটা অ্যাপ্লিকেশন লিখে দিতাম, বুয়েট কি বুঝতে পারতো যে সবিনয় নিবেদনে এই যে আমি পরীক্ষা দিতে চাই? পারতো না। তাহলে দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লেখা দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমি কমিউনিকেট করাবো কি করে? তার থেকে বড় সমস্যা, আমি যখন আমি ফ্রন্ট এন্ড, আমার কি শুধুমাত্র একটা সার্ভার থেকে ডেটা লাগে? অনেকগুলো সার্ভার থেকে ডেটা। মনে করো আমি হচ্ছে এয়ার টিকিট বুকিং এর কাজ করতেছি। আমি একটা ডেট দিলাম, লোকেশন দিলাম। লোকেশন মনে করো ডিএইচকে থেকে, আচ্ছা না, এখানে আসলে লোকেশনটা অন্য মানে বাইরের কিছু দিই। আচ্ছা, নিউ ইয়র্ক সিটি থেকে ওয়াশিংটন ডিসি, হ্যাঁ, একটা পার্টিকুলার ডেটে এই ফ্লাইটগুলো আমি খুঁজতে চাই। আমি তো বারবার 14টা ওয়েবসাইটে যাব না। মনে করো আমার হচ্ছে অনেকগুলো এয়ারওয়েজ আছে, এমিরেটস আছে,
তারপর হচ্ছে ধরো কাতার এয়ারওয়েজ আছে, আরেকটা আছে না এতিহাদ, এরকম মনে করো এরকম 3টা, আর আরো 10-12টা এয়ারওয়েজ আছে। এখন আমি কি সবার ওয়েবসাইটে যে দেখবো যে আমার এই ডেটে আমার নিউ ইয়র্ক সিটি থেকে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে কত কস্ট? তার থেকে কি আমি মনে করো এয়ারবিএনবি বা ধরো বুকিং.com কি এই ফ্যাসিলিটি দেয় কিনা আমি জানি না, এরকম একটা ওয়েবসাইটে যাই, তো ওরা আমাকে সব ইনফরমেশন দিবে। ওরা এই ইনফরমেশন গুলা কেমনে পায়? আলাদা আলাদা সার্ভার থেকে ডেটা নিয়ে আসতেছিল। মনে করো এমিরেটস এর সার্ভার থেকে ডেটা আনলো, কাতারের সার্ভার থেকে ডেটা আনলো, এতিহাদের সার্ভার থেকে ডেটা আনলো, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সার্ভার থেকে ডেটা আনলো, টার্কিশ এয়ারলাইন্সের সার্ভার থেকে ডেটা আনলো, দেন সবগুলা একটা মানে সর্ট টর্ট করে আমাকে দেন দেখালো, প্রসেস করে আমাকে দেখ। এই কাজটাই কিন্তু উদ্ভাস করতেছিল। ও আমার রেজিস্ট্রেশনও করে দিল, ও হচ্ছে আমার ট্রান্সপোর্টও করে দিল। এখন ধরো এমিরেটস এর সার্ভার লেখা হচ্ছে পিএইচপি তে, কাতারের সার্ভার লেখা হচ্ছে পাইথনে। তাহলে তুমি একা এই সবগুলা ল্যাঙ্গুয়েজের সাথে কমিউনিকেট করবে না। এখানেই আসে হচ্ছে তোমার ওয়েব সার্ভিসটা। এই ওয়েব সার্ভিস তোমাকে হচ্ছে অন্য সব অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করায় ফেলবে। আমার ক্লায়েন্ট লিনাক্স, সার্ভার উইন্ডোজ, কমিউনিকেট করাবে কি ওয়েব সার্ভিস। ক্লায়েন্ট জাভা, জাভা স্ক্রিপ্ট, সার্ভার জাভা, কমিউনিকেট করাবে কে? ওয়েব সার্ভিস। এখন ওয়েব সার্ভিস কমিউনিকেটটা করাবে কিভাবে? এই যে আমি তো বইটা অ্যাডমিশন টেস্টে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবো, এই রিকোয়েস্ট আমাকে একটা পার্টিকুলার ফরম্যাটে পাঠাইতে হবে। হুম? এই যে যত রিকোয়েস্ট বা রেসপন্স, ঠিক আছে, আমি যদি বুয়েটকে যে ধরো ওইভাবে অ্যাপ্লিকেশনটা পাঠাইতাম সবিনয় নিবেদনে, যে বুয়েটও বুঝতো না। আবার বুয়েটের মধ্যে মনে করো একটা কোড আছে যে ধরো অ্যাপ্রুভ, মনে করো যে ওই আমার আইডির উপরে একটা কোড লিখে দিল, এই কোডটা মানে হচ্ছে আমি অ্যাপ্রুভড। আমি তো জানি না যে মনে করো আইটি বা বইটা সিক্রেট কোড কি, যে রেজিস্ট্রেশন করলাম আমার রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ না ফেল এটার একটা কোড আছে, ওই কোডটা মনে করো আমি আমাকে বললো যে তোমার কোড হচ্ছে 201। আমি কেন জানবো যে 201 হচ্ছে আমার যে অ্যাডমিশন টেস্টের ওই অ্যাপ্লিকেশন দেওয়ার পরে বইয়ের যদি বলে 201, তার মানে আমি কেমনে বুঝবো যে আমার সাকসেসফুল? এটা তো আমি বুঝি না। তাহলে ওয়েব সার্ভিস কি করবে, এই যে তোমার যত রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট গুলো নিবে কিসে? এক্সএমএল এ। এক্সএমএল হচ্ছে এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দেখতে অনেকটা এইচটিএমএল এর মতোই। এটা হচ্ছে এইচটিএমএল এর একটা কাউন্টার পার্ট এবং এটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এটা অলমোস্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এক্সএমএল বোঝে। তাহলে এই যে এই রিকোয়েস্টটা যে আমার এক্সএমএল দিয়ে নিচ্ছি বা রেসপন্সটা যে এক্সএমএল দিয়ে পাঠাচ্ছে, এটাকে এনশিওর করতেছে ওয়েব সার্ভিস। এখন ওয়েব সার্ভিস কি ছিল? উদ্ভাস কেন এটা এনশিওর করতেছিল? আমি উদ্ভাসের ভাইয়ের পাশে যদি বসে বলতাম ভাই আমার নামে এটা আমার রেজিস্ট্রেশন করে দিতাম, উদ্ভাস জীবনে আমার রেজিস্ট্রেশন করে দিত। উদ্ভাস আমাকে একটা ফর্ম দিল, ফর্ম দিয়ে বললো যে বাবা তোমার এখানে নাম লেখো, এসএসসি রেজিস্ট্রেশন লেখো, এসএসসি রেজিস্ট্রেশন লেখো, আমি তোমার অ্যাডমিশন করে দিচ্ছি, মানে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। আবার ওই আমাকে বললো আচ্ছা ভাই যাও তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এটাও বললো না, ও আমাকে একটা ডকুমেন্ট, এই যে এই ডকুমেন্ট দুইটা না, ও একটা পার্টিকুলার ফরম্যাটে ডকুমেন্ট দিল, পার্টিকুলার ফরম্যাটে আমাকে রেসপন্স দিল, রিকোয়েস্টটা নিলেও একটা পার্টিকুলার ফরম্যাটে, রিকোয়েস্টটা দিলেও হচ্ছে একটা পার্টিকুলার ফরম্যাটে। এই জিনিসটা হচ্ছে এক্সএমএল। তাহলে আমার রিকোয়েস্ট রেসপন্স ওয়েব সার্ভিস এর ক্ষেত্রে দুইটাই হবে এক্সএমএল। এবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিমোট প্রসিডিউর কলস। এই রিমোট প্রসিডিউর কল হলো, উদ্ভাস কিন্তু খালি একটা কাজ করে না। ও মনে করে এরকম রেজিস্ট্রেশন করে, তারপর হচ্ছে আবার ছাত্র ভর্তিও নাই, সবগুলা কি ফর্ম এক? সবগুলা ফর্ম এক না, এক একটার জন্য এক একটা ফর্ম। স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট উদ্ভাসে ভর্তির জন্য এক ফর্ম, তারপর ভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা ফর্ম, তারপর এই তো এরকম ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট। একইভাবে একটা ওয়েবসাইট অনেক রকম মেথড থাকতে পারে, এক একটা মেথড তোমাকে এক একটা ফাংশনালিটি প্রোভাইড করবে। তাহলে তুমি ক্লায়েন্ট হয়ে কেমনে এই মেথডগুলো কল করবা? রিমোট প্রসিডিউর কল বা আরপিসি।
এইটার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটের একটা মেথড কল করতে পারবা। ঠিক আছে? তাহলে এই মেথডগুলো হোস্ট করে কে? আমার হচ্ছে ওয়েব সার্ভিস যে সার্ভার আছে সেটা মেথডগুলো হোস্ট করে এবং ক্লায়েন্ট সাইড থেকে তুমি মেথডগুলো কল করতে পারবা। আচ্ছা, তার মানে আমার হচ্ছে যখনই ২ টা অ্যাপ্লিকেশন নিজেদের মধ্যে কথা বলবে, তারা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি সেটা ইম্পোর্টেন্ট না। তাদেরকে কথা বলা লাগবে হচ্ছে কোন ভাষায়? XML এ। ওকে? তাহলে এটা কি প্রোভাইড করে? একটা কমন প্ল্যাটফর্ম প্রোভাইড করে ফর অ্যাপ্লিকেশনস ডেভেলপড ইন ভেরিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। এই যে একটা অ্যাপ্লিকেশনের মাঝে যে ডেটাটা পাস হয় না? যে মেসেজগুলো আদান-প্রদান হয়, এইগুলাকে বলি আমরা হচ্ছে SOAP বা সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল। SOAP বলার কারণ হচ্ছে যে মেসেজগুলা কিন্তু নরমাল XML এর যে সিনট্যাক্স মানে HTML এর মতো এভাবে মনে করো ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে। এর মধ্যে তুমি মনে করো যে লেখো। এরকমই। কিন্তু এই মেসেজগুলো একটা পার্টিকুলার প্রোটোকল ফলো করা লাগবে। যেহেতু এটা একটা পার্টিকুলার প্রোটোকল ফলো করতেছে, তাই এই মেসেজগুলোকে আমরা বলতেছি সোপ মেসেজ, SOAP মেসেজ বা সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল ফলো করে লেখা। ঠিক আছে? যেখানেই তোমাকে ডেটা পাস করা লাগবে, সেখানেই তোমার একটা ট্রান্সপোর্ট প্রোটোকল। যেমন HTTP। এই ওয়েব সার্ভিসের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে তোমার যত মানে অলমোস্ট যত অ্যাপ্লিকেশন আছে ওয়েবে হোস্টেড সবাই HTTP প্রোটোকলটা বোঝে এবং HTTPটা খুবই জেনেরিক একটা প্রোটোকল। এই যে সোপ মেসেজগুলো তুমি যে পাঠাচ্ছ, এই মেসেজগুলো পাঠানোর জন্য আমার কি ইউজ করতেছে? HTTP ইউজ করতেছে। তো যেহেতু এটা HTTP দিয়ে পাঠাচ্ছে, যেকোনো সার্ভার হচ্ছে তোমার ডেটাটা বোঝে। আবার ফায়ারওয়ালও বোঝে যে হচ্ছে আমার এই ডেটাটা পাঠাইতে দিয়ে এটা রেস্ট্রিক্ট করার দরকার নাই। এখন এই ওয়েব সার্ভিস আসার কারণে তাহলে ওয়েব সার্ভিসের এখন জিনিসটা বোঝো। তুমি ক্লায়েন্ট থেকে কোনো একটা ওয়েব সার্ভিস জিনিসটা কি সেটা আমি বুঝছি। ওয়েব সার্ভিস হলো আমার উদ্ভাস। তো এখন এই ক্লায়েন্ট থেকে আমি যখন কোনো একটা সার্ভিস নিতে চাবো, উদ্ভাস থেকে যখন একটা সার্ভিস নিতে চাবো তখন আমি কি কল দিব? RPC বা রিমোট প্রসিডিউর কল দিব। এটা হচ্ছে আমার ওয়েব সার্ভিসের যেকোনো একটা মেথড কল হবে এবং কল হয়ে সেই ডেটাটা আমাকে পাঠাবে। তো এই যে ডেটাটা পাস হচ্ছে আমার আর ওয়েব সার্ভিসের মধ্যে যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা হচ্ছে কিসের মাধ্যমে? সোপ মেসেজের মাধ্যমে বা SOAP মেসেজের মাধ্যমে। ঠিক আছে? এখন এই মেসেজগুলো যাচ্ছে কোন প্রোটোকল দিয়ে? HTTP। তাহলে আমরা বলতে পারি যে ওয়েব সার্ভিস হচ্ছে আমার কি প্রোটোকল ইউজ করে মেসেজ পাসিং এর জন্য? SOAP ওভার HTTP। SOAP ওভার HTTP। আমি জানি না এটাকে SOAP বলে না SOAP বলে। যার যেটা ইচ্ছা সেটাই বলল। বুঝা গেছে? আমাদের মনে করো ২ টাইপের ওয়েব সার্ভিস আছে। একটা হচ্ছে সোপ ওয়েব সার্ভিসেস আর একটা হচ্ছে রেস্টফুল ওয়েব সার্ভিসেস। আমরা শুরুর দিকে এই ক্লাসের শুরুর দিকে আমরা হচ্ছে সোপ ওয়েব সার্ভিসেস পড়বো এবং তারপরে হচ্ছে রেস্টফুল ওয়েব সার্ভিসেস পড়বো। তো প্রত্যেকটা এই যে সোপ মেসেজ, এই সোপ মেসেজকে এটাকে আমরা বলতেছি একটা সোপ মেসেজকে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি না যে একটা ট্রান্সপোর্ট ইন্ডিপেন্ডেন্ট মেসেজিং প্রোটোকল। তারপরে আরেকটা জিনিস দেখো। তো মনে করো এই যে সোপ যে প্রোটোকলটা এটা হচ্ছে তুমি XML দিয়ে কি ডেটা পাঠাবা সেই ডেটাটাকে এ কিন্তু রেস্ট্রিক্ট করে না। কিন্তু মনে করো যে এই XML যে মানে নরমালি তুমি যেকোনো XML ডেটা হচ্ছে সোপ মেসেজ হিসেবে পাঠাইতে পারবে না। এটাকে একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এটা আমরা এখন সোপ নিয়ে কথা বলতেছি আরকি।
তাহলে এটা কন্টেন্টকে রেস্ট্রিক্ট করে না, বাট document has to follow a specific pattern. এই স্পেসিফিক প্যাটার্নটা কিরকম? যখন তুমি একটা মানে একটা সোপ ডকুমেন্ট পাঠাবা, এই সোপ ডকুমেন্টের একটা রুট এলিমেন্ট থাকা লাগবে। এই রুট এলিমেন্টটার নাম হচ্ছে এনভেলপ। এই এনভেলপের মধ্যে আবার দুইটা সাবসেকশন থাকবে। হ্যাঁ, এই এনভেলপটা হলো ডিভাইডেড ইন্টু টু পার্টস, এবং দ্য ফার্স্ট ওয়ান ইজ হেডার আর দ্য নেক্সট ওয়ান ইজ দ্য বডি। তো হেডার যেটা কন্টেইন করে যে হচ্ছে তোমার রাউটিং ডেটাটা, মানে এই ডকুমেন্টটা কার জন্য, আর বডি কন্টেইন করে তোমার হচ্ছে অ্যাকচুয়াল মেসেজটা, যে তোমার মনে করো এটা কোনো কোন মেথডটা কল করতে চাও বা কোন যে রেসপন্স হয়তো ডেটাটা, এটা হচ্ছে বডি কন্টেইন করে। তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো হেডার, হেডার শেষ, এবং হেডার শেষ হলে শুরু হয় হচ্ছে দেখতে সেম টু সেম বডির মতো, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমার একটা সোপ মেসেজের ফরম্যাট। আমি যখন একটা সোপ মেসেজ পাঠাবো, আমার এইচটিএমএল এ কন্টেন্ট টাইপ থাকে না? এই সোপ মেসেজের ক্ষেত্রে কন্টেন্ট টাইপটা হবে হচ্ছে টেক্সট স্ল্যাশ এক্সএমএল, যেহেতু এটা একটা এক্সএমএল। এইচটিএমএল এর ক্ষেত্রে হয় এইচটিএমএল, বা প্লেন টেক্সটের ক্ষেত্রে হয় টেক্সট স্ল্যাশ প্লেন। আচ্ছা, এই গেল হচ্ছে আমার সোপ মেসেজ। এখন দেখো, আমি হচ্ছে যখন মনে করো অ্যাডমিশনের সময়টাতে, ওই যে যখন আর কি উদ্ভাস থেকে এই সার্ভিসগুলো নিব, হ্যাঁ, একটা হচ্ছে ওই যে রেজিস্ট্রেশন, আর ওই যে আমার অনেক বন্ধু ছিল যারা আর কি উদ্ভাসে কোচিং করেন। তো যেমন ধরো মাসুর আলম প্রেম, তারপর ফারহান সাদিক নায়েম, মোস্তফা, এরকম অনেকে, সাইদ দেওয়ান, এরকম অনেকে ধরো পাশে কোচিং করেনি ওই সময়। ঝামেলাটা হচ্ছে এই যে উদ্ভাস যে সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিসটা তো শুধুমাত্র আমার উদ্ভাসের স্টুডেন্টদের জন্য, কারণ এটা তো একটা ব্যবসা, এই জিনিসটা যতজন নিবে তত ওদের লাভ। আমার ওই বন্ধুরাও, ওদেরও তো এই সার্ভিসটা দরকার হচ্ছে। তো ওরা জানবে কেমনে, ওরা কিভাবে জানতে পারবে যে হচ্ছে এরকম একটা সার্ভিস হচ্ছে? ওই জন্য উদ্ভাস যেটা করলো, এই কাজটার জন্য ও হচ্ছে সেপারেট একটা অফিস খুললো, ওর কোচিং সেন্টারের বাইরে একটা সেপারেট অফিস খুললো, যেটার কাজই হচ্ছে শুধুমাত্র এরকম রেজিস্ট্রেশন আর হচ্ছে এই যে ট্রান্সপোর্টের অ্যালোকেশন নেওয়া আর কি, রিকুইজিশন নেওয়া। ওই অফিসটা খোলার পরে ও হচ্ছে আবার মানে অফিসটা খুললো আর কি, ঠিক আছে? ওই ওই অফিসটা খুললো, ওই অফিসে লেখা আছে যে হচ্ছে জিনিসটা কি কাজ করে। ওর সামনে একটা পোস্টার আছে যে এখানে কি কি কাজ করে। এখানে হলো তোমার হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের ফর্ম পূরণ করা হয়, তারপর ট্রান্সফার হয়, এই লেখা আছে। আমার একটা ওয়েব সার্ভিস আছে, ওয়েব সার্ভিসের একটা নাম আছে। আমি কিভাবে জানবো যে ওয়েব সার্ভিসটা কি কাজ করে? আমি একজন পোটেনশিয়াল ক্লায়েন্ট, আমার তো জানা লাগবে যে এই ওয়েব সার্ভিসটা কি কাজ করে, এই ওয়েবসাইটটা কি কাজ করে। এইটা জানার জন্য আমার যে জিনিসটা আছে সেইটার নাম হচ্ছে ওয়েব সার্ভিসেস ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, বা ডাব্লিউএসডিএল। এই ডাব্লিউএসডিএলও একই রকম ভাবে একটা হচ্ছে এক্সএমএল ডকুমেন্ট, এই ডাব্লিউএসডিএলও হচ্ছে একই রকম ভাবে একটা এক্সএমএল ডকুমেন্ট। তো এই এক্সএমএল ডকুমেন্ট হলেও এইটার ফরম্যাট কিন্তু একটা সোপ মেসেজের মতো না। এইটার তিনটা পার্ট থাকে। এইটার তিনটা পার্ট হচ্ছে,
প্রথম পার্ট যেটা সেটা হচ্ছে আমার এই যে এই জিনিসটা মেসেজ। এই মেসেজ পার্টটা দিয়ে যেটা বোঝাই, এইটা রিপ্রেজেন্ট করে যে আচ্ছা এই ওয়েব সার্ভিসটা তো আমাকে কিছু অপারেশন পারফর্ম করে দিবে, কিছু অপারেশন পারফর্ম করে আমাকে কিছু ডেটা প্রোভাইড করবে, এটাই তো একটা সার্ভিস। তো এই অপারেশনগুলোর জন্য যে ডেটা লাগবে, তাহলে এই মেসেজের মধ্যে এক্সপ্লেন করা থাকে যে ডাটা এলিমেন্টস ফর ইচ অপারেশন। এই মেসেজ সেগমেন্টে দেখো, মেসেজ সেগমেন্টে মনে করো আমার দুইটা মেসেজ আছে, একটা হচ্ছে টিউটোরিয়াল রিকোয়েস্ট আর একটা হচ্ছে টিউটোরিয়াল রেসপন্স। তো টিউটোরিয়াল মানে আমার যদি টিউটোরিয়াল রিকোয়েস্ট সার্ভিসটা প্রোভাইড করে, তাহলে আমার ডেটার মধ্যে কি দেওয়া লাগবে, টিউটোরিয়াল আইডি দেওয়া লাগবে এবং টিউটোরিয়াল আইডিটা একটা স্ট্রিং হওয়া লাগবে। আবার যদি টিউটোরিয়াল রেসপন্স হয়, মানে আমি যে এই মেথডটা কল করলে যে টিউটোরিয়াল রিকোয়েস্টে যদি আমার কোনো আরপিসি কল আসে, তাহলে আমি যে ডেটাটা প্রোভাইড করব সেটার নাম হচ্ছে টিউটোরিয়াল নেম এবং টাইপ হচ্ছে স্ট্রিং। এটা গেল আমার কি কি ডেটা লাগবে সেটা। নেক্সট জিনিসটা হচ্ছে আমার পোর্ট টাইপ। এই পোর্ট টাইপ হচ্ছে, এইটাই হচ্ছে অপারেশন, যে অপারেশনটা আর কি আমার করে। তো তার মানে আমার এখানে দুইটা অপারেশন আছে, একটা হলো ইনপুট অপারেশন আর একটা হচ্ছে আউটপুট অপারেশন। তো ইনপুট অপারেশনে কি করবে, ইনপুট অপারেশনে যেটা করবে সেটা হলো টিউটোরিয়াল রিকোয়েস্ট। টিউটোরিয়াল রিকোয়েস্ট ইনপুট অপারেশনে কি করবে, টিউটোরিয়াল রিকোয়েস্ট, আর আউটপুট অপারেশনে কি করবে, টিউটোরিয়াল রেসপন্স। আর এই দুটো অপারেশন করার জন্য কি কি ডেটা লাগবে সেটা তো মেসেজে লেখাই আছে। এর পরের পার্টটা হচ্ছে বাইন্ডিং। বাইন্ডিং হচ্ছে তোমার ডেটা, সরি প্রোটোকল। এই মেসেজগুলো যে পাস হবে, এই মেসেজ পাসিং গুলা বা মানে এই যত রিকোয়েস্ট বা রেসপন্স যেগুলো আমার পাস হোক, এগুলো হচ্ছে কি প্রোটোকল ইউজ করা হবে এবং এগুলা কি এনকোডিং করা থাকবে। এবং এখানে হচ্ছে দেখো ট্রান্সপোর্ট হবে হচ্ছে সোপ প্রোটোকল হিসাবে এবং এনকোডিং হবে হচ্ছে এনকোডিং স্টাইলে হবে সোপ এনকোডিং হিসাবে। দেখো ট্রান্সপোর্ট হবে হচ্ছে সোপ ওভার এইচটিটিপি প্রোটোকল অনুসারে, সোপ ওভার এইচটিটিপি। তার মানে আমার হচ্ছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট বা রেসপন্স যে ফরম্যাটে হয়, এইটারও রিকোয়েস্ট বা রেসপন্স সেম ফরম্যাটে হবে এবং এইচটিটিপি রিকোয়েস্ট বা রেসপন্সে যে বডিটা থাকবে সেই বডিতে তোমার লাগবে হচ্ছে এই এক্সএমএল। এইটাই হচ্ছে আমার সোপ ওভার এইচটিটিপি। তো এভাবে আমার একটা ডকুমেন্ট আছে, যেটা দেখে আমি বুঝবো যে হচ্ছে এরকম একটা ওয়েব সার্ভিস আছে, যে ওয়েব সার্ভিসটা আমাকে এই সার্ভিস দিচ্ছে। এখন আমার ওই যে উদ্ভাস তো ওই সমস্যাটা সমাধান করলো, যে উদ্ভাস কি কি কাজ করতেছে এটা সবাইকে জানানোর জন্য একটা হচ্ছে ইয়া করলো আর কি, অফিস খুললো। এখন আমার ওই বন্ধুরা বা রাজশাহীর লোকজন যারা ওই অফিসের সামনে দিয়ে যায় না, তারা কেমনে জানবে, তারা কিভাবে জানবে যে এরকম একটা সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। আমার একটা ওয়েব সার্ভিস আছে, আমার সবগুলা ক্লায়েন্ট কেমনে জানবে যে হচ্ছে আমার এই ওয়েব সার্ভিসটা এই সার্ভিস প্রোভাইড করতেছে। এইটার জন্য একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের নাম হচ্ছে ইউনিভার্সাল ডিসক্রিপশন ডিসকভারি অ্যান্ড ইন্টিগ্রেশন। ইউডিডি। সব ক্লায়েন্টের কাছে এই ইউডিডিআই এর অ্যাক্সেস থাকে এবং ইউডিডিআই এর কাছে, ইউডিডিআই বেসিক্যালি একটা ডেটাবেস হুইচ কন্টেইনস অল WSDL ফাইলস। এইটা জাস্ট একটা টেলিফোন ডিরেক্টরির মতো, যেখানে আর কি সব অ্যাড্রেস ফোন নাম্বার, মানে যে কোনো একটা পার্টিকুলার লোকের অ্যাড্রেস ফোন নাম্বার আছে। তাহলে ইউডিডিআই এর কাছে কি আছে, সবগুলো WSDL ফাইল আছে। বুঝা গেছে? তাহলে আমরা এখন কয়েকটা নতুন ওয়ার্ড শিখলাম। SOAP, WSDL,
ঠিক আছে? তো এই ৩ টা জিনিসের কাজ কি আমি বুঝছি। এখন আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে আমার এই ওয়েব সার্ভিসের অ্যাডভান্টেজ কি, কি? আমার অলরেডি ওয়েব সার্ভিসেস এর অ্যাডভান্টেজ বলা শেষ। তাও আমি যদি এই অ্যাডভান্টেজ গুলা যদি লিখি, হ্যাঁ? ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে এক্সপোজিং বিজনেস ফাংশনালিটি অন দ্য নেটওয়ার্ক। এই জিনিসটা খুবই সোজা। তুমি একটা ওয়েব সার্ভিস প্রোভাইড করতেছো। এই সার্ভিসটা তুমি মনে করো তোমার যত পোটেনশিয়াল ক্লায়েন্ট আছে তাকে তুমি ইন্টারনেটের মাধ্যমে জানাতে পারতেছো। এবং সবচেয়ে সুবিধা হচ্ছে এটা তোমার এইচটিটিপি প্রোটোকল দিয়ে ইনভোক করা যায়। আজকাল দুনিয়ার সব অ্যাপ্লিকেশন এইচটিটিপি প্রোটোকল বোঝে, এইচটিটিপি প্রোটোকল ইউজ করে। তো তুমি খুবই একটা ইজি টু ইউজ একটা সার্ভিস প্রোভাইড করতেছো বা একটা মেথড প্রোভাইড করতেছো। একটা ইউজফুল মেথড প্রোভাইড করতেছো যেটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল দিয়ে ইনভোক করা যায়। তো তুমি এটা আরকি সারা পৃথিবীতে যত পটেনশিয়াল ক্লায়েন্ট আছে তুমি সবাইকে জানাতে পারতেছো। তো এটা হচ্ছে ওয়েব সার্ভিসের অ্যাডভান্টেজ। হুম? দ্বিতীয় অ্যাডভান্টেজ হলো তুমি যে সার্ভিসটা মানে তোমার যে অ্যাপ্লিকেশনটা আছে, হ্যাঁ? আচ্ছা আগে ইয়াটার নাম লিখি। ইন্টারঅপারেবিলিটি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে তোমার যে সার্ভিসটা আছে, হ্যাঁ? তুমি যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করছো, এই অ্যাপ্লিকেশন লেখা হচ্ছে জাভাস্ক্রিপ্টে। আমার অ্যাপ্লিকেশন লেখা পিএইচপিতে। আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারতেছি না। আমি তোমার সার্ভিস নিতে পারতেছি না। এই জিনিসটা দূর করে দিচ্ছে। তাহলে পৃথিবীর এখন অলমোস্ট সব অ্যাপ্লিকেশন সবার সাথে কমিউনিকেট করতে পারতেছে। তাহলে এটা হচ্ছে ইন্টারঅপারেবিলিটি অ্যামংস্ট অ্যাপ্লিকেশনস। তুমি আমার কাছ থেকে সার্ভিস নিতে পারতেছো, আমি তোমার কাছ থেকে সার্ভিস নিতে পারতেছি। তাহলে হোল ইন্টারনেটের মধ্যে একটা কি ক্রিয়েট হইছে? সিম্বায়োসিস বলে না এটাকে? প্রবাবলি সিম্বায়োসিস বা মিথোজ যেটা বলে বায়োলজিতে পড়ছিলাম আমরা আরকি। থার্ড যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে তো এই ওয়েব সার্ভিসগুলা একটা হচ্ছে প্রোটোকল স্ট্যাক ইউজ করে এবং এখানে যে প্রোটোকল স্ট্যাকটা ইউজ করে, এই প্রোটোকল স্ট্যাকটা হচ্ছে তোমার খুবই মানে স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল যেটা আরকি মানে স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকল যেটা আরকি সবাই বুঝতে পারে। আমি এই জিনিসটা নিচে নামাই। আচ্ছা, 4th এই প্রোটোকল স্ট্যাক নিয়ে আমি আরো ডিটেইলসে ১ মিনিট পরে কথা বলব। 4th হচ্ছে আমি বলতেছি না যে আমি ওই যে সোপ মেসেজ গুলা সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে অফ ট্রান্সফারিং মেসেজ। কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে অফ ট্রান্সফারিং মেসেজ। একটা তুমি যখন একটা কনটেন্ট বা একটা ডকুমেন্ট পাঠাও, এর সাথে তোমাকে অনেক ওভারহেড এড করতে হয়। এই ওভারহেড এর পরিমাণ যত বেশি, তোমার কস্ট তত বেশি। এই ওয়েব সার্ভিস আসার আগে, সোপ মেসেজ আসার আগে তোমার হচ্ছে এই সোপ মেসেজগুলো তোমার এইচটিটিপি প্রোটোকল দিয়ে পাঠানো যায়। ঠিক আছে? সো তুমি এই ওয়েব সার্ভিসগুলো খুব লো কস্ট ইন্টারনেট দিয়ে তুমি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারতেছো। এর আগে মনে করো যে কমার্শিয়াল মানে প্রতিষ্ঠানগুলা ছিল আরকি, হ্যাঁ? বিজনেস গুলা। তো এই বিজনেস টু বিজনেস কমিউনিকেশন এর জন্য
একটা জিনিস ব্যবহার করা হতো, সেটা হলো ইডিআই বি2বি। এটাও একটা প্রোটোকল। এটা কি প্রোটোকল? ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ ফর বিজনেস টু বিজনেস। হ্যাঁ, তো এই ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ ফর বিজনেস টু বিজনেস এই প্রোটোকল ইউজ করে মনে করো কাস্টমার আর ভেন্ডর নিজেদের মধ্যে ইনভয়েস, তারপরে হচ্ছে অর্ডার, এই জিনিসগুলা, বা একটা কোম্পানি আরেকটা মানে কোম্পানির সাথে কমিউনিকেট করতো, কিন্তু এইগুলা অনেক বেশি কস্টলি ছিল বা এক্সপেন্সিভ ছিল, যেটা হচ্ছে তোমার সোপের চাইতে। এবং এই ইডিআই বি2বি এইগুলো আসলে এখন পেয়ে গেল। এইটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ অফ ওয়েব সার্ভিসেস। তো আমরা হচ্ছে ওয়েব সার্ভিসকে অন্য আরেকটা ভাবে মানে ডেসক্রাইব করতে পারি। এটা হচ্ছে ওয়েব সার্ভিস যে প্রোটোকল স্ট্যাকগুলো ইউজ করে এই প্রোটোকল স্ট্যাকগুলোর মাধ্যমে। তো ওয়েব সার্ভিস এটা মনে করো অনেকটা ওয়েব সার্ভিসের একটা বার্ডস আই ভিউ এর মতো, ঠিক আছে? এই ওয়েব সার্ভিস হচ্ছে কারেন্টলি তোমার মানে এই একটা ওয়েব সার্ভিস কেন কারেন্টলি 4টা প্রোটোকল মানে 4টা লেয়ারে ভাগ করতে পারি। এই প্রতিটা লেয়ারকে আমরা বলতেছি একটা প্রোটোকল, এবং এই ওভারঅল জিনিসটা হচ্ছে ওয়েব সার্ভিসের প্রোটোকল স্ট্যাক। তাহলে এই প্রোটোকল স্ট্যাকের প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সার্ভিস ট্রান্সপোর্ট। এই লেয়ারটা রেসপন্সিবল হচ্ছে মেসেজ ট্রান্সপোর্টের জন্য। তাহলে আমরা এখানে লিখে ফেলি তাহলে এই লেয়ারটা কিসের জন্য ট্রান্সফার রেসপন্সিবল ফর ট্রান্সপোর্টিং মেসেজেস, এবং এটা এই লেয়ারটা কি কি প্রোটোকল ইউজ করে? মেইনলি এইচটিটিপি ইউজ করে, এবং এইচটিটিপির পাশাপাশি এটা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এসএমটিপি, বা আরেকটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি, এবং একটা নিউ নিউ প্রোটোকল আছে বুঝছো, একটা নিউ প্রোটোকল, সেই প্রোটোকলটার নাম হচ্ছে বিপ। এই বিপ প্রোটোকল, সো তুমি বলতে পারো সোপ ওভার এইচটিটিপি বা সোপ ওভার এসএমটিপি বা সোপ ওভার বিপ। এই প্রোটোকলটা এই প্রোটোকলগুলো ইউজ করে হচ্ছে তুমি মেসেজ পাস করতে পারবা। এই মেসেজ পাসের জন্য রেসপন্সিবল হচ্ছে সার্ভিস ট্রান্সপোর্ট লেয়ার, এবং এই বিপ জিনিসটা হচ্ছে ব্লকস এক্সটেন্সিবল এক্সচেঞ্জ প্রোটোকল। এটা হচ্ছে এইচটিটিপির পরে আর কি ইনভেন্ট হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে সেকেন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারটার নাম হচ্ছে এক্সএমএল মেসেজিং। তাহলে এই এক্সএমএল মেসেজিং এটা কি করে? এটা হচ্ছে এনকোড করে একটা কমন মানে সব মেসেজকে এনকোড করে একটা কমন এক্সএমএল ফরম্যাটে, যাতে এই মেসেজটা যে কোনো এন্ড, সেটা ফ্রন্ট এন্ড হোক, ব্যাক এন্ড হোক, তোমার ক্লায়েন্ট এন্ড হোক, সার্ভার এন্ড হোক, সবাই হচ্ছে বুঝতে পারে। তাহলে এগুলা কি এনকোডস? সার্ভিস ডেসক্রিপশন লেয়ারের কাজ কি? তোমার হচ্ছে একটা ওয়েব সার্ভিস কি কি সার্ভিস দেয় সেই মানে সেই সার্ভিসগুলো আর কি পাবলিকের কাছে পাবলিশ করা, মানে পাবলিক যাতে বুঝতে পারে এরকম একটা ল্যাঙ্গুয়েজে লেখা। ঠিক আছে? তাহলে এটা রেসপন্সিবল কিসের জন্য? ফর ডেসক্রাইবিং দি পাবলিক ইন্টারফেস, মানে আমার এই মেথড আছে, এই মেথড দিয়ে তুমি এই কাজ করতে পারবা। আমি এই মেথড দিয়ে কিভাবে তোমাকে এই সার্ভিসটা প্রোভাইড করতেছি এই জিনিস তোমার জানার দরকার নেই। তুমি শুধু জানো যে আমার মেথডে তুমি কি ইনপুট দিলে কি আউটপুট পাবে। এইটাই কি, এই জিনিসটাই হচ্ছে আমার ডাব্লিউএসডিএল। আমরা ডাব্লিউএসডিএল করলাম না? আচ্ছা, এরপরে প্রোটোকল স্ট্যাকের লাস্ট লেয়ার হচ্ছে আমার সার্ভিস ডিসকভারি, মানে আমার বন্ধুদেরকে জানাইতে হবে যে উদ্ভাস হচ্ছে এরকম একটা ফিচার প্রোভাইড করতেছে। এই সার্ভিস ডিসকভারিটা আমরা কেমনে করবো? তাহলে এইটা হচ্ছে এটা রেসপন্সিবল কিসের জন্য? ফর মানে আমার যত ওয়েব সার্ভিস আছে এই ওয়েব সার্ভিসগুলো একটা সেন্ট্রালাইজড ডেটাবেজে স্টোর করবে না? মানে এই যত ওয়েবসাইটের যে ডেসক্রিপশন গুলো আছে এইগুলো একটা সেন্ট্রালাইজড একটা জায়গায় স্টোর করে রাখবে, যাতে যে কোনো পটেনশিয়াল ক্লায়েন্ট হচ্ছে দেখতে পারে যে এই টাইপ সার্ভিস আমার কোনো কেউ প্রোভাইড করতেছে কিনা। ফর সেন্ট্রালাইজিং সার্ভিসেস ইনটু এ কমন রেজিস্ট্রি। আচ্ছা, অ্যান্ড প্রোভাইডিং
ইজি পাবলিশ ফাইন্ড ফাংশনালিটি এই জিনিসটা আসলে নাম শুনে বোঝা যাচ্ছে যে আমি একটা ওয়েব সার্ভিস আমি চাই আমার কাজগুলো যাতে সব ক্লায়েন্টের কাছে পৌঁছাক। তাহলে আমি কি করব? পাবলিশ। আমি একটা ক্লায়েন্ট আমি চাই নেসেসারি ওয়েব ক্লায়েন্টগুলো শুধু যাতে ইজিলি পাইতে পারি। আমি কি করব? ফাইন্ড। তাইলে এই পাবলিশ করা বা ফাইন্ড করার প্রসিডিউরটা যাতে ইজি হয় এই জিনিসটা আমার এনশিওর করতেছে কে? ইউডিডিআই। ওকে? তাহলে এইটা হচ্ছে আমার ওয়েব সার্ভিসের টোটাল প্রোটোকল স্ট্যাক। এখন আমরা যে ইম্পোর্টেন্ট টপিকটা দেখব সেই টপিকটা হচ্ছে আমার হচ্ছে একটা ওয়েব সার্ভিসের হচ্ছে আর্কিটেকচার দেখব। একটা ওয়েব সার্ভিস হচ্ছে ৩ টা উম আচ্ছা মানে একটা ওয়েব সার্ভিসের ৩ টা মেইন পার্ট থাকে, ৩ টা মেইন এন্টিটি থাকে। এই ৩ টা মেইন এন্টিটির মধ্যে রিলেশনটা হয় আবার ৩ টা আলাদা ফাংশন দিয়ে। তাহলে এন্টিটি থাকে ৩ টা। এই এন্টিটি গুলা হচ্ছে আমার এটা একটা, এটা একটা, এটা একটা। এই ৩ টা মেইন এন্টিটি এবং এরা আলাদা, আলাদা ফাংশন দিয়ে নিজেদের মধ্যে বাইন্ড থাকে বা নিজেদের মধ্যে রিলেশনটা ক্রিয়েট করে আরকি। ঠিক আছে? ওকে। এই অ্যারোগুলো দেখতে এরকম হয়। এই অ্যারোগুলো। আচ্ছা। তো দেখো ১ম যে এন্টিটিটা আছে সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার বা শুধুমাত্র প্রোভাইডার। তাহলে এটা কি করে? ওয়েব সার্ভিস ক্রিয়েট করবে। এটা হচ্ছে আমার উদ্ভাস। খুব সাবধান। বুয়েট বা আইআইটি কিন্তু এখানে সার্ভিস প্রোভাইডার না। এখানে সার্ভিস প্রোভাইডার হচ্ছে উদ্ভাস। এখন সার্ভিস রিকোয়েস্টার এটাকে ক্লায়েন্ট। ক্লায়েন্টের কাজ কি? এমন একটা এন্টিটি যার হচ্ছে আমার ওয়েব সার্ভিস দরকার। এই ওয়েব সার্ভিস দরকার কার কাছ থেকে? এই ওয়েব সার্ভিসটা দরকার হচ্ছে আমার সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে। কিন্তু আমি কিন্তু এই যে সার্ভিস যে রিকোয়েস্টার বা ক্লায়েন্ট সে কিন্তু এখনই জানে না যে আমি সার্ভিস প্রোভাইডার আছে। সার্ভিস প্রোভাইডার জানবে কেমনে? সেখানে আসতেছে। সার্ভিস রেজিস্ট্রি বা এর আরেকটা নাম হচ্ছে ব্রোকার। সার্ভিস রেজিস্ট্রি বা ব্রোকার যেটাই লেখো একই কথা। এটা হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন which provides access to ইউডিডিআই। ইউডিডিআই জানি এটা হচ্ছে একটা রেজিস্ট্রি যেখানে হচ্ছে সব ওয়েব সার্ভিসের ডেসক্রিপশন গুলা প্রোভাইড করা থাকে। ওকে? মানে WSD এর গুলা প্রোভাইড করা থাকে। তো একটা রিকোয়েস্টারের প্রথম কাজ কি? সে হচ্ছে সার্ভিস রেজিস্ট্রির কাছ থেকে ফাইন্ড করবে। কি ফাইন্ড করবে? যে তার যে ও এর আগে একটা কাজ আছে। এর আগে কাজটা শুরু হয় কই? আমি একটা সার্ভিস প্রোভাইডার। আমি সার্ভিস প্রোভাইডার ১ম এ কি কাজ করব? আমি সার্ভিস প্রোভাইডার ১ম এ যে কাজটা করব, আমি যে ওয়েব সার্ভিসটা ক্রিয়েট করছি সেটা আরকি পাবলিশ করব। এটা পাবলিশ করলাম। পাবলিশ করলাম কার কাছে? আমি পাবলিশ করব ডিরেক্ট ক্লায়েন্টের কাছে না। আমি পাবলিশ করব সার্ভিস রেজিস্ট্রির কাছে। সার্ভিস রেজিস্ট্রি এরপরে যে কাজটা করবে মানে এটা হচ্ছে ইউডিডিআই তে এড করে দিবে। এরপরে আমি ক্লায়েন্ট আমার হচ্ছে একটা সার্ভিস দরকার। আমি সার্ভিসটা দেখব যে আচ্ছা ঠিক আছে। আমি তখন কি ফাইন্ড করব? আমি হচ্ছে সার্ভিস রেজিস্ট্রি থেকে ইউডিডিআই নিয়ে ফাইন্ড করা শুরু করব যে আমার পার্টিকুলার সার্ভিসটা কোনো ওয়েব সার্ভিস প্রোভাইড করতেছে কিনা। যদি কোনো ওয়েব সার্ভিস প্রোভাইড করে তখন আমি কি করব? তার সাথে বাইন্ড হয়ে যাব। যদি কোনো ওয়েব সার্ভিস প্রোভাইড করে আ না তাকে আমি খুঁজে পাইলাম। আমি বুঝলাম যে একে আমি এভাবে মেসেজ পাঠাইতে পারব। মেসেজ পাঠানোর পরে আমি কি করব? আমি হচ্ছে ডিরেক্টলি ওই সার্ভিস প্রোভাইডারকে তো আমি চিনি। আমি তো জানি যে আমাকে কোন ফরম্যাটে মেসেজ পাঠাইতে হবে। তাহলে আমি ডিরেক্টলি ওই ফরম্যাটে উনার কাছে মেসেজ পাঠাই দেব। তাহলে আমি কি হলাম? আমি এই যে ক্লায়েন্ট আর প্রোভাইডার এদেরকে বাইন্ড করে দিলাম। তাহলে ফাংশনগুলো বাইন্ড, পাবলিশ, ফাইন্ড এটা কেমনে কাজ করে বুঝছি। আবার হচ্ছে আমার এন্টিটি গুলা প্রোভাইডার, রেজিস্ট্রি, রিকোয়েস্টার এগুলা কেমনে কাজ করে এটাও বুঝছি। ফাইনালি আমরা ওয়েব সার্ভিস নিয়ে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমার ওয়েব সার্ভিসের ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে আমার ওয়েব সার্ভিস হচ্ছে XML ইউজ করে ফর রিপ্রেজেন্টিং ডেটা। তাহলে এই XML ইউজ করার ফলে এটা কি হয়? এলিমিনেটস ডিপেন্ডেন্সি। এই ডিপেন্ডেন্সি গুলা কি টাইপ হইতে পারে? মনে করো তোমার হচ্ছে OS বেস ডিপেন্ডেন্সি হইতে পারে। তারপর হচ্ছে নেটওয়ার্ক বেস ডিপেন্ডেন্সি হইতে পারে।
এই XML ইউজ করে হচ্ছে আমার ডেটা রিপ্রেজেন্ট করার জন্য আর ডেটা ট্রান্সপোর্টেশন লেয়ারে ২ জায়গাতে আমার XML রিপ্রেজেন্ট মানে XML দিয়ে আরকি ওই ডেটাটা রিপ্রেজেন্ট করে। তো এর জন্য তোমার নেটওয়ার্কিং বা অপারেটিং সিস্টেম বা প্ল্যাটফর্ম যেকোনো টাইপ ডিপেন্ডেন্সি হইলে তোমার হচ্ছে সেটা আরকি এলিমিনেট করে যেহেতু এটা কমপ্লিটলি XML বেসড। কারণ এই যে XML জিনিসটা হচ্ছে আমার one of the most common language which is understood by all other programming languages. এবং নেক্সট অপশনে আসি। নেক্সট অপশনটা হচ্ছে লুজলি কাপলড। লুজলি কাপলড হওয়ার মানে হচ্ছে আমার মনে করো ক্লায়েন্ট বা ওয়েব সার্ভিস চেঞ্জ হোক। আমার হচ্ছে যে কমিউনিকেশনের মেথডটা এই জিনিসটা সেম থাকে। মনে করো ক্লায়েন্ট আর ওয়েবসাইট তো বাউন্ড, হ্যাঁ? তো এখন যদি ওয়েব সার্ভিসটা চেঞ্জ হয়ে যায়, তো ইট ডাজ নট চেঞ্জ দ্য ওয়ে ক্লায়েন্ট ইউজ টু কমিউনিকেট উইথ দ্য ওয়েব সার্ভিস। ব্যাপারটা হচ্ছে ধরো আমি তোমাকে একটা ফাংশনালিটি দিলাম। এই ফাংশনালিটিটা হচ্ছে আমাকে মনে করো একটা রিকোয়েস্ট, মনে করো ২ টা সংখ্যা দিলে আমি সেটা এড করে মানে মনে করো হচ্ছে যে তুমি আমার কাছে এয়ার টিকেট জানতে চাইলে ওই না আচ্ছা এক্সাম্পলটা এভাবে দেই। তো এখন মনে করো যে উদ্ভাস হচ্ছে আগে হচ্ছে হিনো বাসে করে আমাকে হচ্ছে রাজশাহী থেকে ঢাকা নিয়ে যাইতো। তো পরের সেশন থেকে উদ্ভাস কি করলো যে আচ্ছা আমি তাহলে একটু লাক্সারিয়াস ভাবে নিয়ে যাই, আমি হচ্ছে এখন ভলভো বাস দিব। ঠিক আছে? আমি ভলভো বাসে করে আমি স্টুডেন্টদেরকে হচ্ছে রাজশাহী থেকে ঢাকা নিয়ে যাব। তখন জিনিসটা হইলো কি স্টুডেন্ট উদ্ভাসের কাছে কি রিকোয়েস্ট করতেছে, ভাই আমার একটা ট্রান্সপোর্ট দরকার, আমি রাজশাহী থেকে পরীক্ষা দিতে যাব। আমার রিকোয়েস্ট করার ওয়েটা কিন্তু সেম আছে। আমি একই রিকোয়েস্ট করতেছি, ও আমাকে আগে হিনা বাস দিয়ে নিয়ে যাচ্ছিল, এখন হচ্ছে ও হচ্ছে ভলভো বাসে করে নিয়ে যাচ্ছে। ওর ওয়েব সার্ভিসের ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হলেও আমার রিকোয়েস্ট একই থাকতেছে। তাহলে আগে ক্লায়েন্ট যেমনে আমার সাথে কমিউনিকেট করতো, এখনো ক্লায়েন্ট ওইভাবেই হচ্ছে কমিউনিকেট করবে। সো আমার যদি যেকোনো একটা এন্টিটি চেঞ্জ হয় ক্লায়েন্ট বা ওয়েব সার্ভিস, তা ডাজন্ট মিন যে আমাদের যে বাইন্ড আছে এই মানে বাইন্ড মেথডটা চেঞ্জ হবে। ঠিক আছে? সেকেন্ড যেটা হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস ফাংশনালিটি। সিনক্রোনাস তুমি একটা ওয়েব সার্ভিস সিনক্রোনাসও হইতে পারে, অ্যাসিনক্রোনাসও হইতে পারে। ২ টা অপশনই আছে। সিনক্রোনাস অপশনটা কেমনে? আমরা হচ্ছে ফার্স্ট ল্যাবে রিড ফাইল সিঙ্ক আর হচ্ছে শুধু রিড ফাইল দেখছি। ওই ওই এক্সাম্পলটা মনে করলে বুঝতে পারবা। মনে করো একটা ক্লায়েন্ট একটা ফাইল রিড করতেছে। তো এই ফাইলে যদি তুমি সিনক্রোনাস মেথড কল করো, আরপিসি দিয়ে যদি তুমি সিনক্রোনাস মেথড কল করো তাহলে তুমি মনে করো সার্ভারে রিকোয়েস্ট পাঠালা। তো তোমার কানেকশনটা অন আছে। ফাইলটা রিড করা হলে তুমি ডেটাটা নিয়ে এখানে যাইতে পারবা। সো প্যারালালি তোমার ক্লায়েন্ট হচ্ছে অন্য কাজ করতে পারবে না। এখন তুমি যদি অ্যাসিনক্রোনাস মেথড প্রোভাইড করো, মানে অ্যাসিনক্রোনাস আরপিসি মেথড আরপিসি দিয়ে কল করো, তাহলে মনে করো তুমি ক্লায়েন্ট হচ্ছে ফাইল রিডের রিকোয়েস্ট দিল। দেন ক্লায়েন্ট আবার ব্যাক চলে আসলো। ব্যাক চলে এসে ও হচ্ছে ওর নিজের অন্যান্য প্রসেস রান করলো। দেন তারপরে হচ্ছে যখন তোমার ডেটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে তোমার ওয়েব সার্ভিসে আবার ইনভোক করবে। দেন তখন যেয়ে ক্লায়েন্ট ডেটাটা নিয়ে আসতে পারবে। বা ডেটা ওয়েব সার্ভিস পাঠায় দিবে হয়ে গেলে। ইউজুয়ালি আমরা ইয়াতে প্রমিস রিজলভ কেমনে করে সেগুলো করার বিষয়। তাহলে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস ফাংশনালিটি কেমনে প্রোভাইড করে ওয়েবসাইটে বোঝা গেছে? যে ক্লায়েন্ট একটা ডেটা রিকোয়েস্ট করে তারপর সে আবার তার নিজের প্রসেস কল করতে থাকলো। ইন দ্য মিন টাইম ওয়েব সার্ভিস হচ্ছে ডেটাটা রেডি করে তারপর ক্লায়েন্টকে দিয়ে দিবে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তাহলে তুমি এই যে অ্যাসিনক্রোনাস ফাংশনালিটিটা পাচ্ছ। এবিলিটি টু সাপোর্ট রিমোট প্রসিডিউর কলস বা আরপিসি, তার মানে তুমি ডিরেক্টলি একটা ওয়েব সার্ভিসের একটা মেথড কল করতে পারতেছো। এটা অনেক বড় একটা সুবিধা। একটা ওয়েব সার্ভিস অনেকগুলো মেথড প্রোভাইড করে। তো এই মেথডের যেকোনো একটা মেথড তুমি ডিরেক্টলি আরপিসি কল দিয়ে কল করতে পারতেছো। সো এটা হচ্ছে অ্যাবিলিটি টু সাপোর্ট আরপিসি। আর সাপোর্ট ডকুমেন্ট এক্সচেঞ্জ, এটা হচ্ছে এক্সএমএল দিয়ে তুমি খুব সিম্পল থেকে শুরু করে একদম কমপ্লেক্স, মনে করো তুমি সিম্পল হচ্ছে একটা স্ট্রিং থেকে শুরু করে একটা বুক, এরকম কমপ্লেক্স ডেটাও হচ্ছে এক্সএমএল দিয়ে এক্সচেঞ্জ করতে পারবা। তো এই জন্য আমরা এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে সাপোর্টস ডকুমেন্ট এক্সচেঞ্জ। এই হচ্ছে আমার ওয়েব সার্ভিস। এখন আমরা হচ্ছে ওয়েব সার্ভিস মোটামুটি পড়লাম। আমরা এতক্ষণ যে ওয়েব সার্ভিসটা পড়ছি মানে পড়েছি আরকি, ওটা হচ্ছে সোপ বেসড ওয়েব সার্ভিসেস। তো এখন আমরা যে জিনিসটা পড়বো এটা হচ্ছে মোর রিসেন্ট, মোর পপুলার আরকি। এটা হচ্ছে রেস্টফুল ওয়েব সার্ভিসেস। তো রেস্টফুল বলতে এই রেস্টের ফুল ফর্ম হচ্ছে
রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তো এই রেস্টফুল ওয়েব সার্ভিস হচ্ছে বেসিক্যালি রেস্ট আর্কিটেকচারের উপর বেস করে বানানো ওয়েব সার্ভিস। তো এই মানে রেস্ট আর্কিটেকচারে তোমার সবকিছুই হচ্ছে রিসোর্স। তো তোমরা বলতে পারো যে এই রেস্টফুল এপিআই গুলা বা রেস্টফুল ওয়েব সার্ভিসেস গুলা হচ্ছে তোমার এই রেস্টফুল ওয়েব সার্ভিস গুলা হচ্ছে এই জিনিসটা ডেভেলপ করা তোমার হচ্ছে পুরাটা রিসোর্স কেন্দ্রিক বা রিসোর্সের দিকে ফোকাস করে কেমনে তুমি এই রিসোর্স গুলাকে অ্যাক্সেস করবা বা ম্যানিপুলেট করবা। তো এই ফিলোসফির উপর বেস করে হচ্ছে তোমার হচ্ছে রেস্টফুল ওয়েব সার্ভিস গুলো বিল্ড করা। তো জিনিসটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি। তো এটা মনে করো এমন একটা অ্যাপ্রোচ দ্যাটস সেন্টার্ড অ্যারাউন্ড রিসোর্সেস অ্যান্ড দ্য থিংস ইউ ক্যান ডু টু দোজ রিসোর্সেস। ওকে, তো আমার যেমন সোপ ওয়েব সার্ভিসে তোমার হচ্ছে আরপিসি ছিল রিকোয়েস্ট পাঠানোর জন্য, বা সোপ মেসেজ ছিল। তো এখানে আর কি এই জিনিসগুলো নাই। তুমি একটা রেস্টফুল ওয়েব সার্ভিসে তুমি রিকোয়েস্ট পাঠাবা হচ্ছে একটা এইচটিটিপি প্রোটোকল ইউজ করে, এবং এই এইচটিটিপি প্রোটোকলের অনেকগুলো অ্যাকশন ভার্ব আছে, যেমন হচ্ছে গেট, পোস্ট, পুট, ডিলিট। এরকম এক একটা অ্যাকশন ভার্ব ইউজ করে তুমি তোমার যে রিসোর্সগুলো আছে, তো তার উপরে তুমি তার উপরে হচ্ছে অ্যাপ্লিকেশন মানে এক একটা অপারেশন চালাইতে পারবা। দেখো আমার হচ্ছে যে রিসোর্সগুলো ছিল, আমি যে ওই একটা ওয়েব সার্ভিস সোপ বেসড ওয়েব সার্ভিস যে হচ্ছে উম, যে রিসোর্স মানে যে ফাংশনগুলো প্রোভাইড করতো ওইগুলো আমার এক্সপ্লেন করা থাকতে হলো WSDL এ, এবং আমি হচ্ছে একটা সোপ মেসেজ বা হচ্ছে আরপিসি দিয়ে আমি ওই মেথডগুলো ইনভোক করতাম। তো আমার হচ্ছে এখানে পুরাটা এক্সএমএল ফরম্যাটে এই জিনিসটা পাঠানো লাগতো। এই রিকোয়েস্টটা বলো বা রেসপন্সটা বলো সবকিছু আমাকে এক্সএমএল ফরম্যাটেই পাঠানো লাগতো। কিন্তু এই রেস্টফুল ওয়েব সার্ভিসেসে আমার এরকম কোনো রুল নাই। এটা কোনো স্ট্রাকচার বা এটা কোনো প্রোটোকল বেসড ওয়েব সার্ভিস না। এটা হচ্ছে একটা আর্কিটেকচার বেসড ওয়েব সার্ভিস। আর্কিটেকচার বেসড ওয়েব সার্ভিস হওয়ার কারণে এর কোনো মানে প্রিডিফাইন্ড বা ওয়েল ডিফাইন্ড প্রোটোকল নাই। যার কারণে এই এইচটিটিপি প্রোটোকল ইউজ করে তোমার যে ইউআরএল পড়ছি না আমরা, ইউআরএল এর মাধ্যমে আমরা হচ্ছে একটা রিসোর্সের উপরে রিকোয়েস্ট পাঠাই। আমি জাস্ট ডিরেক্টলি মানে সবসময় বডিও দরকার হয় না। অনেক সময় আমার রিকোয়েস্টটা বডিতে দেওয়া থাকে, আমরা গেট পোস্ট এগুলো পড়ার সময় বুঝবো, বাট শুধুমাত্র আমার ইউআরএলই একটা রিকোয়েস্ট মিন করে আমার হচ্ছে রেস্টফুল ওয়েব সার্ভিসেস এর ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। তো এখন দেখো যে আমার কয়েকটা পয়েন্ট দেখবো যে সার্ভিস এক্সপোজার। এই রেস্টফুল ওয়েব সার্ভিসগুলা এটা হচ্ছে ইউআরএল ইউজ করে টু অ্যাক্সেস দি কম্পোনেন্টস অন দি হার্ডওয়্যার ডিভাইসেস। ফর এক্সাম্পল আমি এই যে এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, মনে করো user/1, মনে করো এপিআই ওয়েব সার্ভিসের নেম দেন user/1। তো এখানে আমার যে user1 এর যে ইনফরমেশন গুলো আছে, আমি সিম্পলি এই ইউআরএল এ যদি কল করি, এইচটিটিপি প্রোটোকলে রিকোয়েস্ট পাঠাই, তাহলে আর কি আমাকে এই ইউআরএল এর, আচ্ছা এখানে পুট আছে, তো আমি যদি এখানে এটা না, আমি মনে করি এটা এই যে গেট মেথডে ইউজার্স, তো এই জাস্ট এই ইউআরএল এ যদি আমি কল করি এইচটিটিপি দিয়ে, তাহলে আমাকে যত ইউজার্স আছে সেই সব ইউজার্স এর ইনফরমেশন আমাকে ব্যাক করবে। আমাকে আলাদা কোনো এক্সএমএল ডকুমেন্ট ক্রিয়েট করে পাঠানো লাগতেছে না। তো দেখো আমার ওখানে একটা সেপারেট ডকুমেন্ট লাগতো রিকোয়েস্ট বা রেসপন্সের জন্য। অবভিয়াসলি এখানে আমার এগুলো লাগতেছে না, তাহলে এখানে আমার ব্যান্ডউইথটা কি হবে? অনেক কম হবে। আমার রেস্টফুল ওয়েব সার্ভিসে আমার ব্যান্ডউইথ অনেক কম হবে কম্পেয়ার টু সোপ ওয়েব সার্ভিসেস। তাহলে আমার রেস্টফুল ওয়েব সার্ভিস হচ্ছে আমার সেই পাড়ার দোকানদার যার কাছে আমি যাইতে ভয় পাইতাম। ভয় পাইতাম কারণ কি, এর কোনো স্ট্রাকচার নাই। ঠিক আছে, টাকা কম নিত, তার ব্যান্ডউইথ কম লাগতো। বুঝছো? আচ্ছা, তো এইভাবে আর কি জিনিসগুলা ম্যাপিং করতেছি আমি। ডেটা ফরম্যাট, তার কোনো রেস্ট্রিকশন নাই। আমি তার সামনে বসে একটা কাগজে কলমে লিখে দিই, মুখে বলি, আমার ওই পাড়ার দোকানদার যেভাবে হোক আমার রেজিস্ট্রেশনটা করে দিত। বুঝা গেছে? এখন তো যেভাবে হোক রেজিস্ট্রেশন করে দিত, তো এখন হচ্ছে এই যে ডেটা ফরম্যাট, আমার ডেটা ফরম্যাট আমার সোপে শুধুমাত্র একটাই ডেটা ফরম্যাট সাপোর্ট করে, এবং সেটা হচ্ছে এক্সএমএল। কিন্তু আমার রেস্টফুল ওয়েব সার্ভিসেস এক্সএমএল, জেসন, অন্য যে কোনো
প্লেন টেক্সট, এইচটিএমএল যে কোনো ডেটা টাইপ সাপোর্ট করে, বাট প্রিফার্ড হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন বা জেসন। বাট আমার রেস্টফুল ওয়েব সার্ভিস যে কোনো ডেটা ফরম্যাট সাপোর্ট করে। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রুলস অফ রেস্ট। আমি যখন একটা রেস্টফুল ওয়েব সার্ভিসেস বিল্ড করব তখন আমাকে কিছু রুল মাথায় রাখা লাগবে। যেমন এই রুলগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে আমি যে ওয়েব সার্ভিসের যে এন্ড পয়েন্ট গুলো হবে, যেমন ধরো এখানে এন্ড পয়েন্ট বলতে আমি কি বোঝাচ্ছি, যে ইউআরএল আমি রিকোয়েস্টটা পাঠাবো, ধরো এখানে হচ্ছে আমার ইউজার্স, এখানে হচ্ছে ইউজার/1, এই জিনিসগুলো আমার নাউন হওয়া লাগবে। কারণ আমি কি টাইপের রিকোয়েস্ট সেইটা বোঝানোর জন্য হচ্ছে আমি অ্যাকশন ভার্ব ইউজ করি, যেমন গেট, পোস্ট, মানে গেট, পোস্ট, এরকম পোস্ট, পুট, এরকম হচ্ছে অ্যাকশন ভার্ব ইউজ করি। তো এই কারণে আমার এপিআই এন্ড পয়েন্ট গুলো হওয়া লাগবে হচ্ছে নাউন। আমি যদি এখানে গেট ইউজার্স দিই, জিনিসটা আসলে মানে কনফিউজড হয়ে যাবে যদি আমার এন্ড পয়েন্ট গুলো আর কি অ্যাকশন ভার্বের মতো। তো এইটা হচ্ছে একটা রুল যেটা আমাকে মেনটেন করতে হবে while creating a RESTful ওয়েব সার্ভিস আর কি। আর আমি কি টাইপের মানে অ্যাকশন গুলো আইডেন্টিফাই করার জন্য আমাকে যে এইচটিটিপি অ্যাকশন ভার্ব আছে ওইগুলা ইউজ করতে হবে। গেট, পুট, পোস্ট, ডিলিট, আপডেট, প্যাচ, আমরা এগুলো দেখে আসছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমার হচ্ছে ইউআরএল এ কোনো একটা রিসোর্স রিলেটেড যে এন্ড পয়েন্টটা থাকবে, এইটা কনসিস্টেন্ট রাখার জন্য আমি সবসময় প্লুরাল ইউজ করব। যেমন দেখো আমি এখানে ইউজার্স ইউজ করছি। আরেকটা রুল কি, আমি এখানে ইউজার্স ইউজ করছি। আমি যদি মনে করো একটা ইউজারের ইনফরমেশন নেওয়ার জন্য যদি আমি ইউজার নিতাম, মনে করি যে ইউজার/1 গেট দিয়ে ইউজার/1 এটা দিলে আমি একটা ইউজার ইনফরমেশন নিচ্ছি। আবার মনে করো সবগুলো ইউজারের ইনফরমেশন নিতে গেলে ইউজার্স, তাহলে আমি সেম রিসোর্স থেকে নিচ্ছি, আমার সেম টেবিলে সবগুলা ইউজার আছে, তার থেকে একটা নিতে গেলে আমি ইউজার এন্ড পয়েন্টে কল করতেছি, দুইটা নিতে গেলে ইউজার্স এন্ড পয়েন্টে কল করতেছি। এই জিনিসটা হচ্ছে আমার ইনকনসিস্টেন্সি ক্রিয়েট করবে ক্লায়েন্টের কাছে। এই জন্য আমি সবসময় কি ইউজ করব, প্লুরাল ইউজ করব। এবং আরেকটা হচ্ছে আমি প্রপার এইচটিটিপি কোড পাঠাবো রেসপন্সের সাথে, যে এটা একটা সাকসেস না এরর, এইটা যাতে ক্লায়েন্ট বুঝতে পারে সবসময় আমি একটা প্রপার এইচটিটিপি কোড পাঠাবো। তাহলে আমি রেস্টের রুলস গুলো যদি এক এক করে লিখি তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে নাউন হওয়া লাগবে আমার এন্ড পয়েন্ট গুলা, বা রিসোর্স, রিসোর্স এগুলো হলো নাউন হওয়া লাগবে। 2, আমি যে রিকোয়েস্ট গুলা পাঠাবো সেগুলো অবশ্যই এইচটিটিপি অ্যাকশন ভার্ব ইউজ করে হওয়া লাগবে। 3, প্লুরাল। হুম, এবং লাস্ট হচ্ছে এইচটিটিপি রেসপন্স কোড। আচ্ছা, আরেকটা রুল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে রেস্টফুল এই ওয়েব সার্ভিসটা যখন ক্রিয়েট করব, রেস্টফুল ওয়েব সার্ভিসটা যখন ক্রিয়েট করব সেটা হচ্ছে খুবই অর্গানাইজড ওয়েতে হওয়া লাগবে। যেমন ধরো আমার ওয়েবসাইটটা অর্গানাইজড ওয়েতে বলতে বোঝাচ্ছি, দেখো আমার এখানে ইউআরএল আছে, দেন হচ্ছে আচ্ছা আইআরএল, আই আর ইউআরএল অলমোস্ট সিমিলার, খুব মাইনর কিছু ডিফারেন্স আছে, ইউনিফর্ম রিসোর্স ইন্ডিকেটর আর হলো লোকেটর। আর এইচটিটিপি ভার্ব এবং ডেসক্রিপশন, এটা হচ্ছে মনে করো আমার ওয়েব সার্ভিসেস এর ডকুমেন্টেশন। তো এই ডকুমেন্টেশনটা দেখে আমি বুঝতেছি যে আচ্ছা এই যে এখানে হচ্ছে আমার এপিআই ইউজার্স 1 ডিলিট, এটা দেখে আমি বুঝতেছি যে এটা কি করবে, আমার হচ্ছে যে ইউজারের আইডি 1 সেই ইউজারটাকে ডিলিট করবে। তো আমার ওয়েব সার্ভিসটা এইভাবে অর্গানাইজড ওয়েতে ক্রিয়েট করবে। তাহলে এইটা হচ্ছে আমার রেস্টফুল ওয়েব সার্ভিস। আমি রেস্টফুল ওয়েব সার্ভিসকে পাড়ার দোকানদারের সাথে তুলনা করলেও রেস্টফুল ওয়েব সার্ভিস এখন জোবকে ছাড়াই অনেক দূর চলে গেছে। ঠিক আছে, ওইটা আমরা পরে জানবো।
কিন্তু আমি যে উদ্ভাস আর পাড়ার দোকান এই এক্সাম্পলটা কেন দিছি এটা তোমার বোঝার কথা, কারণ সোপ হচ্ছে অনেক অর্গানাইজড। এটা হচ্ছে আমার সোপ কি করে, এটা হচ্ছে প্রোটোকল বেসড। আমি যখন একটা ডেটা পাঠাবো সেই ডেটা প্লাস সোপ স্ট্যান্ডার্ড হয়ে একটা, সেই ডেটাটা হচ্ছে তোমার এনক্লোজড হবে কিসের মধ্যে, সোপ স্ট্যান্ডার্ডের মধ্যে, এবং তারপরে সার্ভারে যাবে। কিন্তু রেস্টে তুমি যে কোনো টাইপ ডেটা যেভাবে পাঠাবো সেভাবেই চলে যাবে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন সোপ ওয়েব সার্ভিসেস অ্যান্ড রেস্টফুল ওয়েব সার্ভিসেস। আচ্ছা, লাস্ট যে টপিকটা আমরা দেখব সোপ এবং রেস্ট নিয়ে, সেটা হচ্ছে সোপ এবং রেস্ট এই দুইটার মধ্যে ডিফারেন্স। এবং এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা জানি। প্রথম যে ডিফারেন্স সেটা হচ্ছে সোপ হচ্ছে তোমার সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল, আর রেস্ট হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এটা হলো নেমের ডিফারেন্স। আচ্ছা, সোপ যেহেতু একটা প্রোটোকল, আচ্ছা সোপ হচ্ছে কেন স্ট্রিক্ট গাইডলাইন বা প্যাটার্ন ফলো করে, কারণ এটা হচ্ছে একটা প্রোটোকল, এই জন্য। আর এরকম স্ট্রিক্ট গাইডলাইন বা প্যাটার্ন রেস্টের জন্য নাই, কারণ এটা প্রোটোকল না, এটা খুবই সিম্পল। আচ্ছা, এবং সেকেন্ড যে ডিফারেন্স সেটা হচ্ছে সোপ, আমি বারবার এসওএপি বড় হাতে লিখতে পারতেছি না, এই সবগুলো বড় হাতে লিখতে হবে, বাট ধরে নাও আমি বড় হাতে লিখছি। সোপ ইউজেস হচ্ছে এক্সএমএল। আচ্ছা, আর রেস্ট এটা কি এক্সএমএল, জেসন, যে কোনো ডেটা ফরম্যাট ইউজ করে। এটা হচ্ছে সেকেন্ড চেঞ্জ। দ্বিতীয়টা হচ্ছে আহ, আমি যখন সোপ ওয়েব সার্ভিস দিয়ে একটা ফাংশন বা ইন্টারফেস বা বিজনেস লজিক কল করতে যাব, তখন আমাকে আরপিসি কল করতে হবে। হুম। আর আমি যদি রেস্টফুল ওয়েব সার্ভিস দিয়ে কোনো একটা মেথড কল করতে চাই বা কোনো একটা ওয়েব সার্ভিস থেকে সার্ভিস নিতে চাই, জাস্ট ইউআরএল ইজ এনাফ। ইউআরএল ইজ এনাফ কার ক্ষেত্রে? রেস্ট। পরের পয়েন্টে আসি। অবভিয়াসলি সোপ ইজ ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট because you have to follow a lot of rules and patterns for exchanging data. আচ্ছা, আবার হচ্ছে SOAP requires more bandwidth. ওকে। আচ্ছা, এবার আচ্ছা, SOAP প্রোটোকল যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে ট্রানজাকশন। HTTP ট্রানজাকশন রিকোয়েস্ট হচ্ছে SOAP প্রোটোকল সাপোর্ট করে, কিন্তু রেস্ট ল্যাকস ইন ইট। এটার HTTP ট্রানজাকশন হচ্ছে যে কোনো একটা রিকোয়েস্ট আর ট্রানজাকশন রিকোয়েস্টের মধ্যে দুইটা ডিফারেন্স আছে। মনে করো তুমি সেম রিসোর্সের উপর কনকারেন্টলি দুইটা ইউজার মানে ম্যানিপুলেট করতেছে। সো এই ক্ষেত্রে কনকারেন্টলি যদি একটা রিসোর্সের উপরে ম্যানিপুলেট করতে পারে মানে দুইটা ইউজার, তখন আর কি তোমার ডেটাবেসটা একটা ইনকনসিস্টেন্ট স্টেটে পড়ে যায়। আচ্ছা, তখন অসুবিধাটা হচ্ছে যে মনে করো আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা আমরা ২ জন শেয়ার করি। ২ জনের হচ্ছে সেখানে আমি ৳১০০ এডিশনাল রিকোয়েস্ট পাঠাইছি। সো দেখা গেল যে আমি যদি REST API ইউজ করে সেই রিকোয়েস্টটা পাঠাই, এমনও হইতে পারে যে আমার ডেটাবেসটা একটা মানে ফেইলিউর এর কারণে, মনে করো সার্ভার ফেইলিউর বা কোনো একটা কারণে আমার হচ্ছে ডেটাবেসটা একটা ইনকনসিস্টেন্ট স্টেটে পড়ে গেল। ফর এক্সাম্পল আমি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে পাস করতেছি। আমার হচ্ছে অ্যাকাউন্টে ৳১০০ আছে, আরেকটা অ্যাকাউন্ট হলো মানে আমি এটা হচ্ছে অন্য আরেকজনের অ্যাকাউন্টে ৳১০০ পাস করতে চাই। আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়ার পরে আমি হচ্ছে সার্ভারটা কানেকশন লস হয়ে গেল। তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে কিন্তু ওই অ্যাকাউন্টে টাকা এড করতে পারে নাই। তাহলে আমার ওভারঅল আমার অ্যাকাউন্ট থেকে ৳১০০ আসছে, ওখানে ৳১০০ যোগ হয় না। তাহলে আমার ব্যাংকে যত টাকা ছিল সেটা একটা ইনকনসিস্টেন্ট স্টেটে পড়ে গেছে। তার মানে আমার ডেটাবেসটা একটা ইনকনসিস্টেন্ট স্টেটে পড়ে গেছে। তাহলে আমি REST REST ওয়েব সার্ভিস ইউজ করে এই টাইপ হচ্ছে সিকিউর রিকোয়েস্ট করতে, মানে এই টাইপ ট্রান্সেকশন রিকোয়েস্ট করতে পারব না। আমার এই টাইপের রিকোয়েস্ট গুলোকে বলা হয় যাতে আমার ডেটাবেস ইনকনসিস্টেন্ট স্টেটে না পড়ে যায়। ইন কেস অফ সার্ভার ফেইলিউর ওই জিনিসগুলোকে বলি আমরা হচ্ছে HTTP ট্রান্সেকশন।
এই ট্রানজাকশন রিকোয়েস্টগুলো সোপ দিয়ে করা যায়, বাট রেস্ট দিয়ে করা যায় না, রেস্ট ওয়েব সার্ভিস দিয়ে করা যায় না। ওকে, আচ্ছা, এখন সিকিউরিটির দিক দিয়ে সোপ হচ্ছে ইউজ করে তোমার এসএসএল বা সিকিউর সকেট লেয়ার। ঠিক আছে, সিকিউরিটির জন্য সোপ ইউজ করে সিকিউর সকেট লেয়ার এবং হচ্ছে ডাব্লিউএস সিকিউরিটি, এই দুটো ইউজ করে সোপ। এবং রেস্ট ইউজ করা হচ্ছে এইচটিটিপিএস আর এসএসএল। সো দুইটাই বলা যায় মোটামুটি সিকিউর। আমি এটাকে পাড়ার দোকানের সাথে তুলনা করলেও এটাও সিকিউর। কিন্তু তুমি যখন ব্যাংক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, কার্ড নাম্বার এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে এই জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে সোপ ইজ প্রিফার্ড। দেখো, অ্যাডমিশন হচ্ছে আমার লাইফের অনেক ক্রুশিয়াল একটা পার্ট, ওই জন্য আমি ওইখানে পাড়ার দোকানের পরিবর্তে সোপ ইউজ করছি, বুঝছো? এখন তাহলে অবভিয়াসলি সোপ হচ্ছে রেস্ট থেকে একটু হলেও বেশি সিকিউর। কিন্তু এই যে কমপ্লেক্সিটির কারণে আমরা ডে টু ডে লাইফ যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেখানে হচ্ছে আমরা রেস্টফুল ওয়েব সার্ভিস ইউজ করি, আমরা এসওএপি ইউজ করি না। এই হচ্ছে আমার সোপ আর রেস্টের মধ্যে কমপ্লিট, মানে এটা হচ্ছে আমার ওয়েব সার্ভিস। দেখো, একটা জিনিস খেয়াল করো, আমি যখন রেস্ট বলতে গেছি আমার মুখ দিয়ে, বা সোপ বলতে গেছে আমার মুখ দিয়ে হাজারবার এপিআই বের হয়ে গেছে, বাট আমি এপিআই কথাটা আটকায় রাখছি। আমি এপিআইটা না বলে আমি ওখানে কি বলছি, ওয়েব সার্ভিস। এটা ইন্টেনশনালি হয়নি, বাট জিনিসটা হচ্ছে এটা একটা রিজন আছে। এপিআই এবং মানে তোমরা এখন খুবই কনফিউজড, আমি বুঝতে পারতেছি তোমরা এখন সবাই কনফিউজ যে ভাই ওয়েব সার্ভিস আর এপিআই এর মধ্যে তাহলে পার্থক্যটা কি? তোমরা সবাই জানো এপিআই কি কাজ করে, তাহলে আমি যা পড়ালাম এইটা ওয়েব সার্ভিসের মধ্যে, ওয়েব সার্ভিস আর এপিআই এর মধ্যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটো তো আপনি সেম জিনিস পড়ালেন। ওয়েব সার্ভিস এবং এপিআই এর মধ্যে পার্থক্যটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই হচ্ছে ওয়েব সার্ভিস কমপ্লিট। ঠিক আছে?